নমস্কার, শুভ সন্ধ্যা। আল্ট্রাসোনোগ্রাফি আমজনতার মুখে মুখে সংক্ষেপে ইউএসজি নামেই অধিক পরিচিত। আল্ট্রাসাউন্ড দিয়ে নির্মিত হয় সোনোগ্রাম বা সহজ কথায় সোনোগ্রাফি, যা উচ্চ ফ্রিকোয়েন্সিতে শব্দ তরঙ্গের নির্মিত প্রতিচ্ছবি। মানুষের শরীরের ভিতরকার বিভিন্ন অর্গানস, মাসল, টেন্ডন, জয়েন্ট এবং বিভিন্ন শিরা উপশিরা ইত্যাদির ছবি ফুটে ওঠে ইউএসজি-তে। বহুল পরিচিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সকলের অদম্য কৌতূহল। উত্তরসূরির জনহিতকর অনুষ্ঠানে চিকিৎসকের মুখোমুখি এই সাক্ষাৎকারে আজ আমাদের নির্বাচনে এই বিশেষ বিষয়টি। আমাদের আজকের অতিথি রেডিওলজিস্ট ডাক্তার সুদীপ মুখোপাধ্যায়। আসুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি খুব ভালো লাগবে। নমস্কার ডাক্তার সুদীপ মুখার্জিকে। আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের এই উত্তরসূরির চিকিৎসকের মুখোমুখি অনুষ্ঠানে। ডাক্তার মুখার্জি, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইছি এই আল্ট্রাসোনোগ্রাফি কি এবং এটা কেন হয়? হ্যাঁ, নমস্কার দিদি। প্রথমেই আমার তরফ থেকে উত্তরসূরির সমস্ত সদস্যবৃন্দকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সামান্য দু একটা কথা। সাউন্ড আমরা যেটা শুনি, আমাদের বোধগম্য যে সাউন্ড, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে গিয়ে 20 থেকে 20,000 সিপিএস বা হার্জ। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমরা কথাবার্তা শুনি, এই যে আমি আপনি কমিউনিকেট করছি পরস্পরের সাথে, ঠিক আছে? এর নিচে যে সাউন্ড রয়েছে, ফ্রিকোয়েন্সির সাউন্ড রয়েছে, অর্থাৎ বিলো 20 হার্জ, সেটাকে আমরা বলি সাবসোনিক সাউন্ড। ঠিক আছে? এই সাবসোনিক সাউন্ড কোথায় ইউজ হয়? ধরুন ভূমিকম্প মাপা হচ্ছে, রিক্টার স্কেলে যে এত কম্পন অনুভূত হয়েছে, বা ধরুন সোনার সাবমেরিনে কোনো সাবমেরিন কোনো মানে আমাদের বিপক্ষ কান্ট্রি ঢুকছে কিনা, এই জায়গাটা হচ্ছে কি সাবসোনিক সাউন্ডের অ্যাপ্লিকেশন। নর্মাল তো সাউন্ড রেঞ্জে তো আমরা কথাবার্তা বলছি, এই নিয়ে তো কালী পুজোয় বাজি ফাটবে, এই ওই হাজার কথা, হাজার ব্যাপার স্যাপার। 20,000 সিপিএস উপরে, 20,000 হার্জের উপরে যে সাউন্ডটা, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। বিজ্ঞানীরা দেখলেন যে এই আল্ট্রাসাউন্ডটাকে যদি কাজে লাগাই আমরা ডায়াগনস্টিক পারপাসে, ইমেজিং পারপাসে, তাহলে খুব সেফ, মানে একেবারে নিরাপদ পদ্ধতিতে সুন্দর ইমেজিং তৈরি করা যায়। অর্থাৎ সাউন্ডটা যাবে কোনো একটা মাধ্যমে গিয়ে সে রিফ্লেক্ট হবে, সেটা আবার ফিরে আসবে। সমস্ত তরঙ্গের মতো সাউন্ডের তরঙ্গ রিফ্লেকশন হয়। সেই তরঙ্গটা রিফ্লেক্ট হওয়ার পর তার কিভাবে হলো, কতটা হলো, তার উপর ভিত্তি করে প্রসেসর একটা ইমেজ তৈরি করে। এটা পুরোপুরি ফিজিক্সের জায়গা, ঠিক আছে? সেই ইমেজটা দেখে আমরা ইন্টারপ্রেট করব। তাহলে কিরকম ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করি? আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করি অনেকটা বেশি, 20,000-এর জায়গায় 40,000 না, কিন্তু আমরা প্রায় লাখে ইউজ করি। যে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় কমনলি সেগুলো 10 লাখ হার্জ থেকে শুরু হয়, 10 লাখ, 1 মিলিয়ন হার্জ থেকে শুরু হয়, ঠিক আছে? 10 লাখ, 20 লাখ, 150 লাখ, মানে কোটিতে। এত হাই ফ্রিকোয়েন্সির সাউন্ডকে আমরা কোনো একটা পদ্ধতিতে যে জিনিসটা ইউজ করি সেটাকে বলা হয় ট্রান্সডিউসার, যেটা পেটে ঠেকানো হয়, ঠিক আছে? এক একটা ট্রান্সডিউসার দিয়ে এক এক রকম ফ্রিকোয়েন্সি শরীরে প্রবেশ করে, এবং শরীরে প্রবেশ করার পরে সেটা রিফ্লেকশন হয়ে আবার ট্রান্সডিউসারেই ফিরে আসে। ট্রান্সডিউসারে ফিরে আসার পরে পুরো প্রসেসটার একটা ইমেজিং হয়, সেটা পুরোপুরি পদার্থবিদ্যার জায়গা, ঠিক আছে? সেই ইমেজটা দেখে যে ডাক্তার করছে, সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট, সে ইন্টারপ্রিট করবে যে এটা এই, এটা ওই। এটাই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির বেসিক জায়গা, ঠিক আছে? আচ্ছা, আমরা ছোটবেলায় শুনতাম যে স্বাস্থ্য পরীক্ষা মানে বিভিন্ন রক্ত পরীক্ষা এবং শরীরের নানা অংশে এক্স-রে। পরবর্তীকালে আমরা আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি আধুনিক পরীক্ষার কথা শুনি। এই আল্ট্রাসোনোগ্রাফি কিভাবে এলো, তার বিবর্তনের ইতিহাস যদি একটু বিশদে বলেন। অর্থাৎ কে আবিষ্কার করেছিলেন, প্রথম কোন কোন রোগীর দেহে এই আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োগ করা হয়? এক্স-রে আগে এসছে, মানে 19 শতাব্দীটা পদার্থবিদ্যারই যুগ বলা যেতে পারে, ঠিক আছে? আইনস্টাইন থেকে শুরু করে বোর, সবাই নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার মেডিসিন, হ্যান ত্যান এসব নিয়ে অনেক কিছু করছে। করতে করতে এক্স-রে আবিষ্কার হলো। এক্স-রে আবিষ্কার পরে দেখা গেল যেটা, যে এক্স-রে দিয়ে ইমেজিং করা যাচ্ছে।
বোনস, জয়েন্ট এই সমস্ত করা যাচ্ছে, লাংস, বুকের লাংসে করা যাচ্ছে। কিন্তু এক্স-রে লিমিটেশন রয়েছে। কি লিমিটেশন রয়েছে না, এক্স-রে হচ্ছে একটা আয়োনাইজিং রেডিয়েশন। অর্থাৎ এক্স-রে যখন মানুষের শরীরে প্রবেশ করবে তখন সে যে সেলগুলো আছে একেবারে আমাদের মলিকুলার লেভেলে, মানে যে ডিএনএ লেভেলে যে জায়গাগুলো আছে আছে বিভিন্ন বেস রয়েছে, বিভিন্ন ছোট ছোট যে মলিকুলগুলো রয়েছে সেগুলোর ক্ষতি করতে পারে অধিক এক্সপোজার হলে। এবং এইটা প্রেগনেন্সির ক্ষেত্রে মারাত্মকতম। মানে একজন প্রেগনেন্ট আচ্ছা মা, তার শরীর দিয়ে একটা আয়োনাইজিং রেডিয়েশন অর্থাৎ এক্স-রে পড়লো, তার গর্ভস্থ যে ভ্রূণটা রয়েছে, যে বাচ্চাটা রয়েছে, বিশেষ করে যদি প্রথম 3 মাসে হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, তাহলে তার একবারে ক্ষতি হবেই হবে, এর চান্সই সর্বাধিক। ঠিক আছে, তো বিকল্প কি? পদার্থবিদ্যা এগোতে শুরু করলো। মানে প্রথম যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয় তখন ধরুন এক্স-রে আসতে শুরু করেছে, এক্স-রে রেভলিউশন হতে শুরু করেছে। হতে 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 আমি একটু আচ্ছা মজার একটা কথা বলবো, সেটা হচ্ছে কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অবশেষে নাৎসি বাহিনী হেরে গেল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন অত যুদ্ধ বিগ্রহ, এরা শারীরিক ট্রমা এবং মানসিক ট্রমা দুটোই আসতে শুরু করলো, স্বাভাবিক, অত বড় একটা কিছু। এবারে সেই সময় একটা ড্রাগ এলো, যে ড্রাগটার নাম হচ্ছে গিয়ে থ্যালিডোমাইড। এটা বোধহয় জানা উচিত প্রত্যেকের, আলট্রাসোনোগ্রাফির বৃহত্তম জায়গায়। থ্যালিডোমাইড হচ্ছে গিয়ে একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। মানে বলতে চাইছি, কারোর শরীরে একটা স্প্লিন্টার এসে লাগলো, একটা গুলি বা একটা বড় কিছু ইনজুরি হলো, এই ওষুধটা খেলে ব্যথা কমবে, ইনফ্লামেশন কমবে, অর্থাৎ ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পেইন কম ফিল হবে। এই ইউজ হতে হতে দেখলো থ্যালিডোমাইড খেলে ঘুমও হয়, পেশেন্টের স্থিতধি, মানসিক স্থিতধি আসে, অর্থাৎ সে একটু কুল মেজাজে থাকে, পরের দিন একটু রিফ্রেশমেন্ট ফিল করে। তো তখন হলো কি, শুধু যারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে তারাই নয়, তাদের যারা ওয়াইফরা, যাদেরও একটা বিশাল মানসিক টেনশন গেছে, তার হাজবেন্ড, কারোর সন্তান, পুত্র সন্তান, কারোর হয়তো কন্যা সন্তান, কারোর হয়তো ভাই, তারা যুদ্ধক্ষেত্রে রয়েছে, তারা তখন থ্যালিডোমাইড খেতে শুরু করলো। খেতে যেটা হলো যে যারা প্রেগনেন্ট তারাও বোঝে না কিছু, তারাও খেয়েছে থ্যালিডোমাইড, একটু রাতে শান্তিতে ঘুমানোর জন্য। ওই বোমাবর্ষণ আর ভালো লাগছে না, এই মৃত্যুর মিছিল আর ভালো লাগছে না। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সন্তান জন্মাতে শুরু করলো, অর্থাৎ যে সমস্ত প্রেগনেন্ট মায়েরা খেয়েছে তাদের যখন সন্তান জন্মাতে শুরু করলো, বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেল যে তারা বিকলাঙ্গ হয়ে জন্মাতে শুরু করেছে। অর্থাৎ তাদের হাত পা তৈরি হচ্ছিল না। আমাদের এই যে হাত পা, মানে আচ্ছা আপার আর্ম, ফোর আর্ম, এগুলো ডেভেলপ করছে। আমাদের কথায় বলা হয় হচ্ছে যে ফেকোমেলিয়া বলা, মেডিকেল টার্মে। ঠিক আছে, এই জিনিসটা হতে শুরু করলো। এদিকে এক্স-রে প্রথম দিকে একেবারে এসে গেছে, এক্স-রে করলেও অসুবিধা হচ্ছে, এবং একটা ডকুমেন্টেড এভিডেন্স এলো যে বাচ্চার ক্ষতি হতে শুরু করেছে। তাহলে উপায়টা কি? সঠিকভাবে ইমেজিং এর জন্য কি আমরা এক্স-রের উপরই তাকিয়ে থাকবো, নাকি এমন কিছু আবিষ্কার করব যেটা গর্ভস্থ ভ্রূণেরও কোনো ক্ষতি করবে না, সাধারণ মানুষেরও কোনো ক্ষতি করবে না, অথচ একটা নতুন দিশা দেখাবে? এইটা নিয়ে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো, এবং সেই যুগটা পদার্থবিদ্যার যুগ, তাই না? এই করতে করতে ততদিনে আল্ট্রাসাউন্ডের কনসেপ্ট এসে গেছে, যে এত সিপিএস এর উপরে আল্ট্রাসাউন্ড, এই দিয়ে ইমেজিং করা যায়। এবং কিছু কিছু সলিড স্ট্রাকচার, ধরুন কোনো পাইপলাইন বা কোনো অন্য কিছু পদার্থবিদ্যা রিলেটেড, যেখানে আল্ট্রাসাউন্ডের অ্যাপ্লিকেশন আসতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু মেডিকেল ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের অ্যাপ্লিকেশন, যখন মেডিকেল ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের অ্যাপ্লিকেশন শুরু হলো, যে লোকটাকে প্রথমেই ক্রেডিট দেওয়া উচিত, করেছে পুরো ব্যাপারটা, তার নাম হচ্ছে গিয়ে জে ওয়াইল্ড। তিনি একজন ব্রিটেনের বংশোদ্ভূত ডাক্তার। ঠিক আছে, সেখানে রিসার্চ করে তিনি প্রথম বার করলেন যে এই আল্ট্রাসাউন্ড, এই হাই ফ্রিকোয়েন্সির শব্দ মানুষের শরীরে প্রবেশ করিয়ে তার রিফ্লেকশনটাকে আবার সেই একই জায়গায় ক্যাপচার করে, তার পদার্থবিদ্যার হিসাবে, মানে তার প্রসেসিং করে তার একটা ইমেজিং তৈরি করা হতো, যে ইমেজিংটা সম্পূর্ণরূপে সেফ। সেটা এক্স-রের মতো বারবার কাউকে এক্সপোজার দেওয়া হচ্ছে, বারবার যখন টেস্টের এক্স-রে করা হচ্ছে, বুকের তার ফল জমেছে কিনা, সেরকম যেমন ক্ষতি করবে না, সম্পূর্ণভাবে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে, তার পেটে যে মানে ফিটাস রয়েছে, মানে গর্ভস্থ যে ভ্রূণ রয়েছে, তার ক্ষেত্রে, ছোট বাচ্চা বড় সবার ক্ষেত্রে নিরাপদ। তার কার্যত কি কোনো সাইড এফেক্ট নেই। এবং এত ভালো একটা কিছু ইনভেনশন, অবভিয়াসলি মেডিকেল সায়েন্স তাকে লুফে নেবে, এবং তারপর থেকে বিবর্তন হতে শুরু করলো। ফ্রিকোয়েন্সি, প্রোব, সফটওয়্যার সমস্ত কিছুর আপগ্রেডেশন হলো, হয়ে আজকালকার দিনে আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি করি, আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। এইভাবে আল্ট্রাসোনোগ্রাফির বিবর্তনটা এসেছে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মধ্যে কয়েকজন দর্শক বন্ধু উপস্থিত হয়েছেন। বিশ্বজিৎ, একটু তাদের নামটা একটু দেখো। ইন্দ্রনীল রয়, রিক্তা মুখার্জি, কৌশানী গোস্বামী।
আর স্নিগ্ধা আচার্য আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছে। আমরা উত্তরসূরির তরফ থেকে আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আসুন, আপনারা থাকুন, ডাক্তারবাবুর মতামত শুনুন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগবে। ডাক্তারবাবু, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি যে শরীরের কোন কোন জায়গায় ইউএসজি করা হয়? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফিরও কিছু লিমিটেশন আছে। অ্যাকচুয়ালি আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে আমাদের একটা উইন্ডো লাগে। উইন্ডো মানে এমন কিছু না, মানে যে জায়গাটা দিয়ে আমি সাউন্ডটাকে প্রবেশ করাবো শরীরে এবং সাউন্ডটা রিফ্লেকশন হয়ে আবার সেই জায়গাতেই আমি জিনিসটাকে ক্যাপচার করবো, তবে কিনা আমার প্রসেসর একটা ছবি দেবে আমায়, আমি যার ইন্টারপ্রেট করবো। ঠিক আছে, এবারে আমি যদি একেবারে মাথা থেকে শুরু করি, ব্রেনেরও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। কাদের করা? আমাদের আল্ট্রাসোনোগ্রাফির লিমিটেশন হচ্ছে গিয়ে বোনস মানে সলিড স্ট্রাকচার ও রিফ্লেকশন এত তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আমি যদি মাথায় আমি আল্ট্রাসোনোগ্রাফির পোকটা ঠেকাই, সাউন্ডটার সাথে সাথে আমার স্কাল বোন থেকে রিফ্লেক্ট হয়ে চলে আসবে ও ব্রেনের ভিতরে যে সফট টিস্যু আছে, অরিজিনাল যে ব্রেন, সেখানে পৌঁছাতে পারবে না, আমি ছবি পাবো না। তার মানে আমার ব্রেনে কোনো উইন্ডো নেই। আমি সেই কারণে ব্রেনের সিটি স্ক্যান করা হয়, ব্রেনের এমআরআই করা হয়। তাহলে কি আল্ট্রাসোনোগ্রাফি আদৌ করা যায় না? একেবারে যারা বাচ্চা তাদের একেবারে সামনে একটা দেখবেন, আমরা বলি এখানে একটা নরম জায়গা থাকে, আমরা বলি অ্যান্টেরিয়র ফন্টানালি। আচ্ছা, দেখবেন, ঠিক আছে, আমাদের বাঙালিতে আমরা ব্রহ্মতালুও বলে থাকি অনেক সময়, কথাটা এইভাবে ইউজ করা হয়। ঠিক আছে, ওটা প্রায় 1.5-2 বছর অব্দি ওরকম ওপেন থাকে, অর্থাৎ ওখানে বোনসটা নেই। আমাদের এই যে ফ্রন্টাল বোনস বা পাশে যে দুটো প্যারাইটাল বোনস আছে, তার জয়েন্ট যে জায়গাটা, ওখানে একটা রেক্ট্যাঙ্গুলার জায়গা থাকে। অর্থাৎ খুব ছোট বাচ্চা, তাদের আমরা ব্রেনের আল্ট্রাসোনোগ্রাফিও করতে পারি, ব্রেনে জল জমেছে কিনা বা ব্রেনে অন্য কোনো গ্রোথ আছে কিনা, বা অন্য কোনো, অনেক সময় অনেক বাচ্চা জন্মের পরে কাঁদে না, তাদের হাইপক্সিয়া হয় ব্রেনে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পারি। প্রথম জায়গা, আমি যদি মাথা থেকে বলতে আসি যে কোন কোন জায়গায় শরীরের আল্ট্রাসোনোগ্রাফি হয়, তাহলে প্রথমে হচ্ছে বাচ্চাদের ব্রেন। কিন্তু কি এই আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি তাদের ক্ষেত্রে ওই ফন্টানালিটা জুড়ে যায় বয়সের সাথে সাথে। দেখুন, আমরা যদি হাত দিই, দেখবো ওই জায়গাটা শক্ত হয়ে গেছে। ঠিক আছে, বোনস গ্রোথ করেছে। ঠিক আছে, তাহলে আমার আল্ট্রাসোনোগ্রাফি ওয়েবটা পাঠানোর জায়গাটা নেই, আমি ওয়েবটা ব্রেনের ভিতরে ঢোকাতে পারছি না। কারণ কি, যেই বোনসের উপর ওয়েবটা পড়ছে গিয়ে আল্ট্রাসাউন্ডটা রিফ্লেক্ট হয়ে চলে আসছে, আমি একটা বোনসের ডাল ইমেজ পাচ্ছি। যদি না থাকতো তাহলে আমরা ব্রেনের আর সিটি স্ক্যানে যেতাম না, হয়তো আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হতাম। তাহলে প্রথমে বাচ্চাদের, একেবারে ছোট নিওনেটদের করতে পারি আল্ট্রাসোনোগ্রাফি করে, ব্রেনে কোনো জল জমেছে কিনা বা অন্য কিছু আছে কিনা দেখতে পারি। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, চোখেরও আল্ট্রাসোনোগ্রাফি করা যায়, ইউএসজি বি স্ক্যান বলা হয়। অর্থাৎ কিনা চোখে আমি আল্ট্রাসাউন্ড দিয়ে পেশেন্ট চোখ বন্ধ, বয়স্ক পেশেন্ট যারা বিশেষ করে, তাদের কোনো রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে কিনা, চোখের ভিতরে ব্লিডিং হয়েছে কিনা, বা চোখে ছানি পড়েছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। কিন্তু চোখের আরো আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে যেগুলো দ্বারা দেখা যায়, ফলে চোখেরও খুব একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হয় না। তাহলে আমি যদি নামি, ব্রেন গেল, চোখ গেল, তারপরে আমি যদি আসি আমাদের গলায়, গলায় থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড রয়েছে এবং অনেক নেক গ্ল্যান্ড আছে। অনেক সময় দেখবেন গ্ল্যান্ড ফোলে এখানে ছোট ছোট, সেই জায়গাগুলোর আল্ট্রাসোনোগ্রাফি করা যায়, পার্টিকুলারলি থাইরয়েডের। কারণ ধরুন গলার এই জায়গাটা ফুলে রয়েছে, ঠিক আছে, তার থাইরয়েডে একটা গ্রোথ রয়েছে, বা এমনি থাইরয়েড গ্ল্যান্ডটা পুরো ফুলে রয়েছে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডকে খুব সুন্দরভাবে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়। ঠিক আছে, আমি যদি আরেকটু নিচের দিকে নেমে আসি, তাহলে হচ্ছে কি শোল্ডার। ঠিক আছে, এই যে শোল্ডার জয়েন্টটা, এই শোল্ডার জয়েন্টেরও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। ইউজুয়ালি শোল্ডার জয়েন্টকে ভালোভাবে বুঝতে গেলে এমআরআইটাই যথাযথ পরীক্ষা, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেও পার্টিকুলারলি শোল্ডার জয়েন্টও ফ্লুইড জমেছে কিনা, এবং একটা মাসেল আছে যে মাসেলটার নাম হচ্ছে কি সুপ্রাস্পাইনেটাস মাসেল, রোটেটার কাপ মাসেলের যে মাসেলগুলো আছে তার মধ্যে সুপ্রাস্পাইনেটাস মাসেলটা পড়ে। ওই মাসেলটা অনেক সময় টিয়ার হয়, কোনো কারণে হাতে যদি খুব স্ট্রেইন হয় তাহলে মাসেলটা অনেক সময় টিয়ার হয়, ছিঁড়ে যায়, পার্শিয়ালি বা কমপ্লিট টিয়ার হয়। সেই টিয়ারটা অনেক সময় এমআরআই না করেই আল্ট্রাসোনোগ্রাফি দ্বারাও আমরা বুঝতে পারি। ঠিক আছে, তারপর আমরা আরো যদি নিচের দিকে নামি, তাহলে ব্রেস্টের আল্ট্রাসাউন্ড একটা খুব বড় জায়গা। ব্রেস্টের আল্ট্রাসাউন্ড করে ব্রেস্টের কোনো গ্রোথ হয়েছে কিনা, অনেকেরই এমনি মেয়েদের লাম থাকে ব্রেস্টে কিছু না কিছু, সেই লামটা ক্যান্সারাস না নন ক্যান্সারাস, ঠিক আছে, নাকি এমনি কিছু, মানে মেন সাইকেলের সাথে কোনো চেঞ্জের কোনো আসছে কিছু, এইরকম এই ব্যাপারটাও বোঝা যায় এবং যথেষ্ট ভালোভাবে বোঝা যায়। মানে ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাফিতে টাচ করে বলা যায় যে ওই জিনিসটা ক্যান্সারাস না জিনিসটা নন ক্যান্সারাস। একটা স্কোরিং হয়, বাইরেট স্কোরিং বলে, সেটার মাধ্যমে বোঝা যায়। এরপরে আল্ট্রাসাউন্ড দিয়ে এই যে ইকোকার্ডিওগ্রাফি করি, ইকোকার্ডিওগ্রাফিও কিন্তু এক ধরনের আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ডই যায়। ঠিক আছে, তাহলে হার্টের ইকোকার্ডিওগ্রাফি করা হচ্ছে, সেটাও কার্যত আল্ট্রাসাউন্ড, শুধু প্রোবটা বা ফ্রিকোয়েন্সিটা আলাদা, কিন্তু সেটাও আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, তারপর আমরা নিচের দিকে চলে এলাম পেটে।
লাংসের অর্থাৎ ফুসফুসের আল্ট্রাসাউন্ড সেইভাবে করা হতো না, কিন্তু আস্তে আস্তে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে লাংসেরও আল্ট্রাসাউন্ড করা হচ্ছে। ফুসফুসে কনসলিডেশন মানে নিউমোনিয়া হয়েছে কিনা সেটা যথেষ্ট ভালো আল্ট্রাসাউন্ডই বলতে পারে, ইভেন সিটি স্ক্যানের থেকেও ভালো বলতে পারে, এরকমও এসে গেছে। কিন্তু খুব একটা করা হয় না, কারণ উইন্ডোটা বাজে। মানে আমি বলতে চাইছি আল্ট্রাসাউন্ডটা যে আমি পাঠাবো, সেই আমার বুকের যে রিপস গুলো রয়েছে, যে পাঁজর গুলো রয়েছে, সেখানে অনেক সময় সাউন্ডটা আটকে যায়। যদি একটু ভালো উইন্ডো পাওয়া যায়, তাহলে বুকে ইনফেকশন নিউমোনিয়া হয়েছে কিনা এটা অনেক ভালো আল্ট্রাসাউন্ডও বলতে পারে। বুকে জল জমা, যেটাকে আমরা বলি প্লুরাল এফিউশন, সেটাও আল্ট্রাসাউন্ড বলতে পারে। এবারে চলে আসছি পেটে। এখানে একটা মেজর অ্যাপ্লিকেশন। পেটের যদি আমরা বলি স্টোমাক। এক মিনিট, আমাকে বিশ্বজিৎ লিখছে আপনি একটু মাইক্রোফোনটা মুখের সামনে একটু রাখুন, তাহলে শোনা যাচ্ছে। মাইক্রোফোনটা একটু মুখের সামনে। হ্যাঁ, এবার একটু অসুবিধা। হ্যালো, বলুন এবার। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে যে পেটের এখানে ওয়াইড অ্যাপ্লিকেশন আল্ট্রাসোনোগ্রাফি। পেটের যেগুলো গ্যাসিয়াস স্ট্রাকচার, মানে আমি বলতে চাইছি স্টোমাক বা ইন্টেস্টাইন, মানে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই জায়গাটা বাদ দিলে পেটের অলমোস্ট সমস্ত স্ট্রাকচারকেই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সব থেকে ভালো বোঝা যায় আল্ট্রাসোনোগ্রাফি, এবং পেটেরই সব থেকে ম্যাক্সিমাম আল্ট্রাসোনোগ্রাফি হয়। ঠিক আছে, এবং ইউটেরাস ওভারি মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস ওভারি, ইউটেরাসে কোনো টিউমার আছে নাকি, ওভারিতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে নাকি, বা ওভারিতে এমনি কোনো সিস্ট হয়েছে নাকি, সেই পার্টটা সম্পূর্ণভাবেই আল্ট্রাসোনোগ্রাফির হাতে। সিটি বা এমআরআই থেকে আল্ট্রাসোনোগ্রাফি অনেক অনেক বেশি অ্যাডভান্স সেই জায়গায়। যদি আমরা আরেকটু নামি, ছেলেদের ক্ষেত্রে স্কোটাম টেস্টিস, তার আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং সবথেকে ভালো যায়। তারপর যদি আমরা পায়ের দিকে নামি, সেখানে কোনো ফরেন বডি ঢুকেছে কিনা, জয়েন্টের আল্ট্রাসোনোগ্রাফি, এই হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাপ্লিকেশন। শরীরের সব জায়গাতেই আল্ট্রাসোনোগ্রাফি কম বেশি করা যায়, কিন্তু সব থেকে ভালো অ্যাপ্লিকেশন বোধহয় পেটে এবং প্রেগনেন্সিতে, এই দুটো জায়গায়। আচ্ছা, আমাদের সাথে অনেক দর্শক বন্ধু আছেন। রিয়া দাস চৌধুরী লিখছেন অসাধারণ অনুষ্ঠান, সবাইকে অবশ্যই অবগত করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর বাবু। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি রিয়া দাস চৌধুরীকে। আরো আছেন আমাদের সাথে, জয়দীপ সাহা আছেন আমাদের সাথে অনুষ্ঠান দেখুন। সাহিলী ব্যানার্জি দিচ্ছেন খুব সুন্দর লাগলো আপনার বোঝানোটা, ধন্যবাদ আপনাকে সাহিলী দেবীকে। আচ্ছা, ব্রততী ভট্টাচার্য আছেন আমাদের সাথে অনুষ্ঠানে, উনিও দেখছেন। আর ডাক্তার নীলাদ্রি বিশ্বাস লিখছেন, ইন্দ্রনীল রয় লিখছেন নাইসলি এক্সপ্লেইনড। ডাক্তার নীলাদ্রি বিশ্বাস লিখছেন খুব ভালো হচ্ছে, যদি ভলিউমটা কিছুটা বাড়ানো যায় একটু দেখুন না চেষ্টা করে। আপনার ভলিউমটা কমানো আছে, একটু সাউন্ডটা একটু জোরে আসতে হবে। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু জোরে বলছি, দেখি। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাচ্ছি। এর সেফটি প্রোফাইল কি? সেফটি প্রোফাইলটা বোধহয় 100%। একটা সিটি স্ক্যান বা একটা এক্সরে যেমন আয়োনাইজিং রেডিয়েশন, মানে তাতে বারবার রিপিটেড এক্সপোজার হলে একটা পেশেন্টের শরীরে মিউটেশন হতে পারে সাডেন কোনো জায়গায়, যেখান থেকে ক্যান্সার অবধি গ্রোথ করতে পারে। ঠিক আছে, বা এমআরআই এর ক্ষেত্রে যেমন খুব কস্টলি বা একটা ভয়ের জায়গা, বা শরীরে যদি পেসমেকার বসানো থাকে বা কানে যদি ককলিয়ার ইমপ্লান্ট বসানো থাকে, তাহলে এমআরআই করা যায় না। এরকম তো না যার পেসমেকার বসানো আছে আচ্ছা খুলে নি, নিয়ে এমআরআই করে আবার লাগিয়ে দিই, এই ব্যাপারটা একটু কেমন কেমন। এবং রোজই বলছিলাম যে থ্যালিডোমাইড ট্র্যাজেডির পরে যেখানে একটা খুব মারাত্মক চিন্তার জায়গা এলো যে প্রেগনেন্সি, সেখানে কোনো অসুবিধা হবে নাকি, মানে টেরাটোজেনিসিটি বলি আমরা আমাদের ডাক্তারি পরিভাষায়, যে প্রেগনেন্ট যারা আছে সেই ফিটাসের কোনো অস্বাভাবিকতা দেখা গেল কিনা, এই জিনিসগুলো কোনো কিছু আল্ট্রাসোনোগ্রাফিতে নেই। সাউন্ড যাচ্ছে, যেটা কোনোভাবেই কোনো আয়োনাইজিং রেডিয়েশন নয়, সস্তা, একটা এমআরআই সিটি স্ক্যানের থেকে অনেক কম পয়সায় হয়, এবং এখনো অবধি কোনো সাইড এফেক্ট আল্ট্রাসোনোগ্রাফির পাওয়া যায়নি, সবাই করতে পারে। মানে একটা প্রেগনেন্ট মাদার, তার বাচ্চার কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। একটা কম বয়সী, ধরুন একটা 1 বছরের বাচ্চা, তার আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, তার কোনো গ্রোথের প্রবলেম হবে এমন কোনো চান্স নেই। কোনো একটা বাচ্চার জয়েন্টের কোনো আল্ট্রাসোনোগ্রাফি করা হলো যে তার বাচ্চার জয়েন্টটা বাড়ছে না, জয়েন্টটা তার গ্রোথ রিটার্ডেশন হয়ে গেল, সে বৃদ্ধি হচ্ছে না, এরকম কোনো জায়গা নেই। 100% সেফ, ভালো একটা পরীক্ষা, একটা পদ্ধতি। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। প্রেগন্যান্সিতে ইউএসজির কি ভূমিকা আছে? হ্যাঁ, প্রেগনেন্সিতেই তো ইউএসজির ভূমিকা, মানে জীবন মানে জীবন, অর্থাৎ
প্রেগনেন্সি একটা আমাদের জীবনের পরিচয়। এই সুস্থ মা, সুস্থ সন্তান, এটাই তো একটা দেশের ভবিষ্যৎ। একটা দেশের যে স্তম্ভ, তার একটা স্তম্ভ সেটাও বটে, তাই না? এবারে এই যে বলছিলাম যে এক্স রে দিয়ে করা যায় না, প্রেগনেন্সিকে বোঝা যায় না, বোঝার চেষ্টা কেউ কোনোদিন করেও নি, কারণ বাচ্চার ক্ষতি হতে পারে। এবং এমন কোনো টেকনিক, যে টেকনিকটায় সেই যে বাচ্চাটা রয়েছে, ভ্রূণে রয়েছে, সেই বাচ্চাটা মুভমেন্ট করছে কন্টিনিউয়াস, তাই না? অতএব আমি এমন একটা কিছু পদ্ধতি আবিষ্কার করবো যে আমি তার মুভমেন্টটাকেও দেখতে পাবো, বাচ্চাটার হার্টের মুভমেন্টটাকেও দেখতে পাবো। কারণ কি, তবেই কিনা আমি বুঝবো যে বাচ্চাটা জীবিত আছে, বাচ্চাটার মুভমেন্ট ঠিক হচ্ছে, বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে, বাচ্চাটা রিটার্ডেশনে নেই, তাই না? তার জন্য আল্ট্রাসোনোগ্রাফির থেকে ভালো কোনো কিছু হয় না, ঠিক আছে? এবং প্রেগনেন্সির একেবারে মানে একেবারে প্রথম থেকে শুরু করে একেবারে ডেলিভারি শেষ পর্যন্ত পুরোটাই আল্ট্রাসোনোগ্রাফির হাতে, অন্য কোনো কিছু কার্যত করা হয় না, ঠিক আছে? একেবারে প্রেগনেন্সি প্রথমে ডিটেকশন স্ক্যান করা হয়, মানে প্রেগনেন্সি এসছে কিনা বোঝা হয়। তারপরে প্রেগনেন্সি একটা নর্মাল আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। তারপরে বিভিন্ন এখন প্যাটার্ন এসছে, অ্যানামালি স্ক্যান করা হয়, মানে অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় যে বাচ্চাটার শরীরে কোনো অসুবিধা আছে নাকি, কোনো হাত পা ডেভেলপ করছে নাকি, বা হার্টে কোথাও কোনো ছিদ্র আছে নাকি। তারপরে আজকাল তো আমাদের এখন ডায়াবেটিস মহামারীর মতো হয়েছে, লোকে তো করোনা করোনা বলে চেল্লাচ্ছে, ঠিক আছে? অনেক মাদারই ডায়াবেটিক এখন। সেই ডায়াবেটিক থেকে একটা বাচ্চার পার্টিকুলারলি হার্টে কোনো প্রবলেম থাকতে পারে, হার্টে কোনো প্রবলেম, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট থাকতে পারে। এই জিনিসগুলো আছে কিনা এই দেখার জন্য অ্যানোমালি স্ক্যানটা করা হয়। তারপরে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে, মানে আইইউজিআর হতে পারে। সেই আইইউজিআর যাতে হচ্ছে কি হচ্ছে না, হলে কি করা উচিত, তার জন্য আল্ট্রাসোনোগ্রাফিতে ডপলার স্টাডি করা হয় 8 মাস বা 9 মাসে গিয়ে। সেই ডপলার এতগুলো জায়গা আছে প্রেগনেন্সিতে, ঠিক আছে? অর্থাৎ প্রেগনেন্সিতে কিরকম হয় ব্যাপারটা, প্রথমে ধরুন একজন মাদার তার পিরিয়ড মিস করলো, সে একটা ইউরিনারি টেস্ট করে, ইউরিপিটি মানে ইউরিনারি প্রেক কালার টেস্ট করে বুঝলো যে না, সে প্রেগনেন্ট হয়েছে। এবার তার দুটো দাগ ওঠা মানেই সে প্রেগনেন্ট এমন 100% নয়। আমরা চাই যে একটা ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি আসবে, মানে যে প্রেগনেন্সিটা এসছে সেই প্রেগনেন্সিটা যেখানে আসার কথা ইউটেরাসেই আসবে, এবং শতকরা 99% ক্ষেত্রে সেটাই হয়, যে ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি হয়। কিন্তু এর বাইরেও ব্যতিক্রম হয়, মানে আমি বলতে চাইছি কেউ একজন পিরিয়ড মিস করলো এবং সে টেস্ট করে দেখলো যে না, তার দুটো দাগ এসছে, তার ইউপিটি মানে ইউরিনারি প্রেক কালার টেস্ট পজিটিভ, তার মানে সে প্রেগনেন্ট বা নর্মাল প্রেগনেন্ট এমন কিন্তু নয়, ঠিক আছে? এই নয় এইটা দেখতে একেবারে প্রথম দিকে, মানে কেউ ধরুন 4 সপ্তাহ বা 5 সপ্তাহে গিয়ে মিস করলো, তারপরেই তার একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা উচিত যে প্রেগনেন্সিটা ঠিক এসছে তো, নাকি অন্য কোনো কারণে তার টেস্টটা পজিটিভ দেখাচ্ছে। কি হতে পারে জিনিসটা, জিনিসটা হতে পারে কিছু কিছু ওভারিয়ান টিউমার আছে বা কিছু কিছু অন্য প্রবলেম আছে, যেখানে ওই বিটা ইসিজি বেড়ে যায়। আমরা ইউরিন টেস্ট করে দেখিটা কি, অ্যাকচুয়ালি আমরা বিটা ইসিজি বলে একটা জিনিস আছে যেটা আমাদের ব্লাডে বেড়ে যায়, একটা হরমোন, যে হরমোনটা প্রেগনেন্সিতে এলে আমাদের শরীরে বাড়তে থাকে, সেটা ব্লাডেও বাড়তে থাকে, সেটা ইউরিনেও আবার বেরোতে থাকে, ঠিক আছে? আমরা ইউজুয়ালি ইউরিনটা টেস্ট করে দেখি যে না, ওই হরমোনটার আধিক্য হয়েছে, অতএব প্রেগনেন্ট। কিন্তু ওই হরমোনটার আধিক্য কোনো ওভারিয়ান টিউমারের জন্য হতে পারে, বা ওই হরমোনটার আধিক্য প্রেগনেন্ট হয়েছে কিন্তু প্রেগনেন্সিটা একটা অন্য জায়গায় এসছে, ইউটেরাসে আসেনি, বা প্রেগনেন্সির অন্য কোনো অ্যাবনর্মালিটি মানে মোলার প্রেগনেন্সি এসছে বা কিছু একটা হয়েছে। অতএব কেউ মিস করলেই, পিরিয়ডস মিস করলেই তার অবশ্যই প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত, যে তার যথাযথ ঠিকঠাক জায়গায় প্রেগনেন্সি এসছে কিনা, বা আদৌ প্রেগনেন্সি এসছে কিনা, এটা হচ্ছে প্রথম জায়গা। তারপর তো আস্তে আস্তে তাকে রিপিট স্ক্যান করে দেখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে আরো অনেক দর্শক বন্ধু আছেন। অভিজিৎ দাস লিখছেন, ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম অ্যান্ড নাইসলি এক্সপ্লেনিং। ধন্যবাদ অভিজিৎ বাবুকে। তাপসী মুখার্জি লিখছেন, খুব সুন্দর প্রোগ্রাম, ধন্যবাদ আপনাকে। পূজান ঘোষ লিখছেন, অনুষ্ঠানে অনেক অজানা বিষয় জানা যাচ্ছে, সচেতনতার প্রসারের উদ্যোগকে স্বাগত জানাই। ধন্যবাদ, ধন্যবাদ পূজান ঘোষকে। নীলাদ্রি বিশ্বাস লিখছেন, এবারে ভলিউম ঠিক আছে, থ্যাংক ইউ বিশ্বজিৎ বাবু, ধন্যবাদ। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন বলছি, প্রেগনেন্সির জটিলতায় এর কোনো কি ভূমিকা আছে, যদি থাকে তবে সেটি কি? সেটাই যে কথাটা আমি বলছিলাম, যে পিরিয়ড মিস করলো, তার ইউরিন টেস্ট করে ঘরে একটা কার্ড নিয়ে এলো, এসে টেস্ট করে দেখলো পজিটিভ, আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে নিলাম। আল্ট্রাসোনোগ্রাফি করতে নিয়ে যে সোনোগ্রাফার আল্ট্রাসোনোগ্রাফিটা করছে, সে প্রথমে দেখবে প্রেগনেন্সিটা ইউটেরাসের মধ্যে ঠিক জায়গায় এসছে কিনা। একটা কথা আছে যে টার্মটাকে বলা হয় ইকটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সিটা ঠিক জায়গায় আসেনি, ইউটেরাসে না এসে
প্রেগনেন্সিটা হয়তো অন্য কোনো জায়গায় এসছে, অথচ প্রেগনেন্সি এসছে। কমনলি হয় কি, ইউটেরাস থেকে দুটো টিউব যায়, সেই টিউব গিয়ে ওভারিতে কানেক্টেড থাকে, ওভারি থেকে ওভলিউশন হয়, সেখান থেকে একটা ওভাম আসে এবং একটা স্পার্ম গিয়ে প্রেগনেন্সিটা ডেভেলপ করে ইউটেরাসে। অনেক ক্ষেত্রে হয় যেখানে প্রেগনেন্সিটা ইউটেরাসে ডেভেলপ না করে প্রেগনেন্সিটা হয়তো টিউবে ডেভেলপ করছে বা অন্য কোনো জায়গায় ডেভেলপ করছে, অনেকগুলো পজিশন আছে, ঠিক আছে। সেটা একটা মারাত্মকতম মেডিকেল ইমার্জেন্সি। আমি বলতে চাইছি যে যদি কোনো কারণে ওই টিউবটা বার্স্ট করে যায়, রাপচার করে যায়, তাহলে এত পরিমাণে ব্লিডিং হয় যে সাথে সাথে মা শকে চলে যায় এবং মৃত্যুও হতে পারে, এবং জিনিসটা কয়েকটা মিনিট বা কয়েকটা ঘন্টার ব্যাপার, ঠিক আছে। অতএব প্রেগনেন্সি প্রথম যখন আমরা দেখবো যে প্রেগনেন্সিটা যথাযথ জায়গায় আছে কিনা, সেটা ইউটেরাসে আছে নাকি টিউবে বা অন্য কোনো জায়গায় আছে, ইকটোপিক আছে কিনা। এবার ইকটোপিক আছে কিনা বুঝবে কিভাবে মা? মা বুঝবে হচ্ছে কি, সে মিস করলো, কিছুদিন গেল, তারপরে তার হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হলো। এবার ব্লিডিং মানেই কি ইকটোপিক প্রেগনেন্সি? কমন যেটা হয়, একটা কথা আছে, সেটা হচ্ছে যে একটা টার্ম আছে মেডিকেল সায়েন্সে, যে সেটা হচ্ছে কি ইমপ্লান্টেশন ব্লিডিং। মানে যখন ওভামটা এবং স্পার্মটা মিট করে যখন সেটা ইমপ্লান্ট হচ্ছে, অর্থাৎ ইউটেরাসের কোনো একটা জায়গায় সে প্রেসিত হচ্ছে, জমছে, তখন একটা হালকা ব্লিডিং, কিন্তু সেটা সাময়িক, একদিনের মতো বা কয়েক ঘন্টার মতো, ঠিক আছে। সেটার পেইনলেস হবে, সেটা ক্রাম্পিং পেইন আসবে না বা কোনো অন্য কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সেটা তো একটা ব্যাপার, সেটাকে তো তার গাইনোকোলজিস্ট বুঝিয়ে দেবে। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে প্রথম যে 13 সপ্তাহ, তাকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, ঠিক আছে। সেখানে বাচ্চার অর্গান গ্রোথ করছে এবং প্রেগনেন্সির কমপ্লিকেশন ওই সময়ই সব থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে ধরা যাক প্রেগনেন্সি এলো, তার কিছুদিন পরে তার ব্লিডিং, সে এলো আমার কাছে, একজন রেডিওলজিস্টের কাছে এলো, তার প্রেগনেন্সি ঠিক জায়গায় রয়েছে, ইউটেরাসেই রয়েছে, তার 2-3 সপ্তাহের মাথায় তার ব্লিডিং। তাহলে কারণটা কি? কমন কারণ হচ্ছে প্রেগনেন্সিটা হয়তো অ্যাবর্শনের দিকে যাচ্ছে, প্রেগনেন্সিটা হয়তো অ্যাবর্শনের দিকে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে ইউএসজি করে দেখতে হবে যে প্রেগনেন্সিটা কি অ্যাবর্শন পুরো হয়ে গেছে, প্রেগনেন্সিটা অ্যাবর্শন হতে চলেছে, তাকে ওষুধপত্র দিয়ে আটকে রাখা সম্ভব। এই অ্যাবর্শনের কতগুলো পার্ট আছে, ঠিক আছে। একটা কমপ্লিট অ্যাবর্শন, একটা ইনকমপ্লিট অ্যাবর্শন, একটা থ্রেটেন্ড অ্যাবর্শন। যদি থ্রেটেন্ড অ্যাবর্শনে থাকে, মানে জাস্ট সামান্য ব্লিডিং হয়েছে, অস বলে একটা জায়গা আছে যেখান থেকে ম্যাচিউর বেবিটা বেরিয়ে আসে, সেই জায়গাটা ডাইলেট করে, ঠিক আছে। সেইটা যদি ক্লোজ থাকে, তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শন, মা রেস্ট নেবে, ওষুধ খাবে, বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় হচ্ছে ওপেন হয়ে গেছে, আমরা ইউজ বললাম যে অস, ঠিক আছে, বা বাচ্চাটা বেরিয়ে এসছে, তাহলে তাকে সেই মতো ডাক্তার, গাইনোকোলজিস্ট ব্যবস্থা নেবে। এই একটা জায়গা, ঠিক আছে। ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং এর সেকেন্ড ফেজে হচ্ছে গিয়ে যে ইকটোপিক প্রেগনেন্সি, যে সে হয়তো আদৌ ইউএসজি করেইনি, এসছে প্রচন্ড একটা ব্লিডিং নিয়ে, তার বৃহৎতম ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, এবং পেইনও হচ্ছে কোনো একটা সাইডে, ধরুন ডান দিকে পেইন হচ্ছে। আমাদের বেশিরভাগই ডান দিকে পেইন মানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের একটা মানে ইয়ে রয়েছে, যে ডান দিকে পেইন অথবা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কেন সে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট। মানে এমনও হয়েছে আমরা হসপিটালে পেয়েছি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য তোলা হয়ে গেছে, তাকে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে যে না, তার ইকটোপিক প্রেগনেন্সি পাওয়া গেছে। তার ডান দিকে হয়তো টিউবের মধ্যে একটা প্রেগনেন্সি রয়ে গেছে, সেটা রাপচার করেছে, এবং রাপচার করে তার এমন ব্লিডিং শুরু হয়েছে যে পেশেন্ট শকে যেতে শুরু করেছে, মানে পেশেন্টের গা হাত পা ঠান্ডা হতে শুরু করেছে, তার পালস রেট বেড়ে যেতে শুরু করেছে, সে পিল হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, কোনো এক্সরে এমআরআই দিয়ে কিছু বোঝা যাবে না, খুব জায়গা কম, তাই না। তবে ইকটোপিক প্রেগনেন্সি, তাহলে একটা ফার্স্ট ট্রাইমেস্টার 3 মাসে ব্লিডিং হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল ব্লিডিং, এটা সামান্য, সেটা ইউজুয়ালি অ্যাটেনশন পায় না ডাক্তারদের ক্ষেত্রে, বা ডাক্তাররা বলে আচ্ছা ঠিক আছে ওকে। কিন্তু তার থেকে যদি একটু বেশি এগোয়, তাহলে আইদার সেটা অ্যাবর্শনের দিকে যাচ্ছে, সেই অ্যাবর্শন হয়ে গেছে, একেবারে কমপ্লিট অ্যাবর্শন হতে পারে, বা সেটা থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, যে না ঠিক আছে আমি রেস্ট নিলাম, ওষুধ খেলাম, প্রেগনেন্সিটা কন্টিনিউ করবো, এই একটা হতে পারে। আর একটা হতে পারে ইকটোপিক প্রেগনেন্সি, যেটা আমি বলছি যে প্রেগনেন্সিটা ঠিক জায়গাতে আসেইনি আদৌ, মা হয়তো 5 সপ্তাহ বা 6 সপ্তাহে গিয়ে ইউএসজিটা করাইনি, তার হয়তো 8 সপ্তাহ 9 সপ্তাহ বা 12 সপ্তাহে গিয়ে পেইন উঠেছে, প্রেগনেন্সি টিউবে ডেভেলপ করে রাপচার করে গেছে, তাই না। অতএব সেই সময় ইউএসজি ছাড়া অন্য কোনো বিকল্প নেই, তখন যে গাইনোকোলজিস্ট, তাকে সাথে সাথে পেট ওপেন করতে হবে, ল্যাপারোটমি করতে হবে, পেট ওপেন করে সেখানে যেখানে ওই প্রেগনেন্সিটা রয়েছে সেই জায়গাটাকে ঠিক করে, যদি টিউবটা ভালো থাকে তাহলে টিউবটাকে রেখে, আর যদি ভালো না থাকে টিউবটাকে কেটে যথাযথ পদ্ধতিতে সমস্ত ব্লাড বার করে সমস্ত ঠিকঠাক পেরিটোনিয়াল ওয়াশ করে তবে কিনা মাকে বাঁচাতে পারে। তাহলে মানে কখনো কখনো বলা হয় যে একটা হার্ট অ্যাটাক, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফারকশন, তার থেকেও একটা ইকটোপিক প্রেগনেন্সি বেশি ইমার্জেন্সি, জায়গাটা এমন জায়গায় চলে যায়, ঠিক আছে। তাহলে এই একটা জায়গা রইলো যেখানে আল্ট্রাসোনোগ্রাফি বলবে যে কি হয়েছে না হয়েছে। এর পরের পার্টটা
ব্যাপারটা রইল হচ্ছে গিয়ে একটা কথা আছে যেটাকে বলা হয় মোলার প্রেগনেন্সি, খুব কম হয় কিন্তু হয়। মোলার প্রেগনেন্সি হচ্ছে গিয়ে যেখানে সেটাও একটা প্রেগনেন্সির একটা ডিফেক্ট, মানে প্রেগনেন্ট হয়েছে সেখানে কমনলি হয় মায়ের খুব বমি হয়, ঠিক আছে, অস্বাভাবিক রকমের বমি হয়। যখন আমরা ইউএসজি করি যে আদৌ বাচ্চা ডেভেলপই করে, সেখানে প্লাসেন্টা বা ডেসিডুয়া তার একটা অ্যাবনর্মালিটি, ইউজুয়ালি বমি হয় এবং অনেক সময় কিছু সিক্রেটিভ সাদা সাদা সাবুদানার মতো জিনিস বার হয়, ডিসচার্জ হতে থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রেও ইউএসজি করতে হবে। ইউএসজি করে আমরা সেটাকে বলা হয় হচ্ছে কি মোলার প্রেগনেন্সি বলা হয়। সেই মোলার প্রেগনেন্সি তখন আমরা যখন মোলার প্রেগনেন্সি বলবো তখন ডাক্তার সেই মতো ব্যবস্থা নেবে, ঠিক আছে। এই হচ্ছে প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারের জটিলতা। কমনলি এই তিনটে জিনিসই আসে। এবার 13 সপ্তাহ চলে গেল, বাচ্চা ডেভেলপ করছে, তার অর্গানোজেনেসিস হচ্ছে, মানে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপ করতে শুরু করছে। একটা জায়গা আসে যেটাকে বলা হয় ডাউন স্ক্রিনিং, ডাউন সিনড্রোম স্ক্রিনিং বলা হয়, ঠিক আছে। সেটা কি জিনিস, যাদের একটু লেট ম্যারেজ হয়, অর্থাৎ মায়ের বয়স 35 ক্রস করে গেছে, অনেক সময় হয়ও না, একটা ক্রোমোজোমাল ডিফেক্ট, ঠিক আছে। আমরা বলি ট্রাইজোমি 20, ক্রোমোজোম 21 একটা ট্রাইজোমি বলে একটা অসুবিধা। আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কি পাই? আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চাটার যে ঘাড় আছে, মানে নিউকাল থিকনেস দেখি, আমাদের বাচ্চাটার যে ঘাড় আছে সেই ঘাড়ের কাছে ফ্লুইড জমে আছে। ইউজুয়ালি 10, 12, 13 সপ্তাহে এই জিনিসটা দেখা। সেখানে যদি ফ্লুইডের একটা নির্দিষ্ট মাপ আছে, ফ্লুইডটা যদি বেশি থাকে তাহলে আমরা সাসপেক্ট করবো যে বাচ্চাটার হয়তো ডাউন সিনড্রোম নিয়ে সাথে জন্মাতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন রিপোর্টিং করবো যে তার নিউকাল ট্রান্সমিশন, মানে ঘাড়ের কাছে একটু বেশি পরিমাণে জল জমে আছে, স্বাভাবিক একটা পরিমাণ থাকে, আমাদের একটা মাপ আছে, ঠিক আছে। তাহলে আমরা যখন রিপোর্টিং করবো যে না বাচ্চাটার ঘাড়ের কাছে জল জমে রয়েছে, তখন ডাক্তার তখন ব্লাডের টেস্ট করে দেখবে। এখন রুটিন করাও হয়, ট্রিপল মার্কার, কোয়াড্রিপল মার্কার, এগুলো করা হয়, বিভিন্ন স্টেজে করা হয়, ঠিক আছে। করে যদি দেখে যে না এই রিপোর্টের সাথে সেই রিপোর্টের ব্লাডের রিপোর্টের সামনে বাবার কনসেপ্ট না, যে বাচ্চাটাকে কন্টিনিউ করবে না কন্টিনিউ করবে না, যদি মা বলে যে না করবো না, এটা একটা ঘটনা, তার কোনো ট্রিটমেন্ট, বাচ্চাটা জন্মানোর পর সারা জীবন সেই ডিফেক্টটাকে নিয়ে থাকতে হবে, সেই অ্যাবনর্মালিটি, মেন্টাল রিটার্ডেশন, কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, এই ওই এটা নিয়ে চলতে হবে, তখন বাচ্চাটাকে লিগাল মেডিকেল অ্যাবর্শনের দিকে নিয়ে যাওয়া হয়, তাই তো। এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারে মোটামুটি এই জিনিসগুলোই দেখা হয়। এই জিনিসগুলো দেখার পরে যখন সেকেন্ড ট্রাইমেস্টারে যায়, ইউজুয়ালি 18 থেকে 22 সপ্তাহ বা 18 থেকে 20 সপ্তাহ, এই টাইম স্প্যানের মধ্যে অ্যানোমালি স্ক্যান করা হয়। অ্যানোমালি স্ক্যান করে কি দেখা হয়? অ্যানোমালি স্ক্যান দেখে বাচ্চাটাকে আরো ডিটেলসে দেখা হয়, বাচ্চাটাকে আরো ডিটেলসে দেখা হয়। আমরা যখন বাচ্চাটাকে দেখি ইউএসজি করি, তখন বাচ্চার ইউজুয়ালি 3টে জিনিস মাপা হয়। বাচ্চার মাথা মাপা হয়, মাথার মাপ একটা নেওয়া হয়, বিপিডি বলা হয়, বাই প্যারাইটাল ডায়ামিটার মাপা হয়, এবং হেড সার্কামফারেন্স মানে মাথার পরিধি, এই দুটো জিনিস মাপা হয়। বাচ্চার পেট, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মানে বাচ্চার পেটের পরিধিটাকে মাপা হয়, এবং বাচ্চার ফিমার লেন্থ মানে পায়ের যে হাড়টা, সেই হাড়টাকে মাপা হয়। এইটা মেপে আমরা বাচ্চার বয়স এবং বাচ্চার ওয়েট কত হতে চলেছে এটা অ্যাপ্রক্সিমেশন একটা করি, যে এত সপ্তাহ এত বয়স। এবার সেটাকে ডাক্তার এলএনপির সাথে, মানে কবে সে পিরিয়ড মিস করেছে তার সাথে কি, সেটাকে মিলিয়ে একটা ম্যাচ করে বুঝতে পারে যে বাচ্চাটা কেমন বাড়ছে, কেমন কি বৃত্তান্ত না। এবারে অ্যানোমালি স্ক্যানটা যখন করা হয় 18 সপ্তাহ বা 20 সপ্তাহে, তখন বাচ্চাকে আরো ডিটেলসে দেখা হয়। এগুলো তো মাপা হয়, বাচ্চার হাত বা হার্ট, চোখ, এগুলো ঠিকঠাক ডেভেলপ করছে। অনেক বাচ্চার হয় যে বাচ্চার হয়তো একটা চোখ ডেভেলপ, বাচ্চার হার্টে হয়তো একটা কোথাও ফাঙ্গু আছে, বলতে যে ডেভেলপ হয় একটা রাইট ভেন্ট্রিকল একটা লেফট ভেন্ট্রিকল, তার মাঝখানে একটা ছোট গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে। হয়তো বাচ্চার ব্লাড ফ্লোটা ঠিকভাবে হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো আমরা ডাক্তারকে বলতে পারি যে এই অসুবিধা হবে। এবং এখন তো ফিটাল ইকোকার্ডিওগ্রাফিও করা হয়, মানে বাচ্চার শুধু হার্টটাকে দেখা। ইকোকার্ডিওগ্রাফি একটা আল্ট্রাসাউন্ড দিয়ে ইকোকার্ডিওগ্রাফি করা হয় বড়দের, আমার আপনার যেটা সেটাও যেমন, বাচ্চার ক্ষেত্রেও তাই, সেখানেও বাচ্চার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়, ইকোকার্ডিওগ্রাফি করে বাচ্চার হার্ট ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যানোমালি স্ক্যানের জায়গা, যেটা অনেকটা সময় লাগে, ধরে ধরে দেখতে হয়, এবং যথেষ্ট ভালো মেশিন লাগে, ঠিক আছে, ভালো হাই রেজলিউশনের মেশিন। এরপরে বাচ্চা ডেভেলপ করছে, সেকেন্ড ট্রাইমেস্টার চলে গেল, যেটা বলছিলাম যে অনেক মাই এখন ডায়াবেটিক, হাইপারটেনশন। এই ক্ষেত্রে হয় কি, বাচ্চার একটা ফিটোপ্লাসেন্টাল ডেফিসিয়েন্সির সম্ভাবনা থেকে যায়। বলতে চাইছি বাচ্চার মায়ের শরীর থেকে তো প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে ব্লাড যায়,
সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো অসুবিধা হচ্ছে, সেটার ক্ষেত্রে বাচ্চার গ্রোথ ঠিক হচ্ছে না। আমরা বলি অ্যাসিমেট্রিক আইউজিয়া, মানে বাচ্চার পিঠটা, মানে বাচ্চা রোগা হচ্ছে, বাচ্চার মাথা পা এগুলো ঠিকঠাক ডেভেলপ করছে, বাচ্চা লম্বা হচ্ছে অথচ বাচ্চা রোগা হচ্ছে, বাচ্চার ওয়েট বাড়ছে না। কমনেস্ট কজ এই মুহূর্তে ডায়াবেটিক। ঠিক আছে, তখন করা হয় কি, ইউজুয়ালি 9 মাসে গিয়ে, মানে 32 সপ্তাহ অনওয়ার্ডস বা 34 সপ্তাহে গিয়ে একটা ডপলার স্টাডি করে থাকে। সেই ডপলার স্টাডি করে আমরা বাচ্চার মানে আম্বিলিকাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি বলে মাথার একটা আর্টারি, এই দুটোর ডপলার করে আমরা বুঝতে পারি যে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। যদি গ্রোথ রিটার্ডেশন হয়, অ্যাসিমেট্রিক গ্রোথ রিটার্ডেশন হয়, তাহলে আমরা যখন বলবো তখন গাইনোকোলজিস্ট সেই মতো তাকে ওষুধ দেবে, সেই মতো ব্যবস্থা নেবে। এরপরে যখন বাচ্চার ডেলিভারির জায়গায় এসে গেল, তখন একটা অ্যাপ্লিকেশন নেই, তবু অনেক সময় বাচ্চার কর্ড, মানে আমার ছেলেরই হয়েছিল, যে আম্বিলিকাল কর্ডটা থাকে, কর্ডটা অনেক সময় ঘাড়ে পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গিয়ে বাচ্চার পর্যন্ত পড়ে যায়, ঠিক আছে, সেটা পড়েছে কিনা অনেক সময় দেখা, আর অনেক সময় দেখাও হয়। একটু সাউন্ডটা শোনা যাচ্ছে না, একটু সাউন্ডটাকে ঠিক করে শুনতে পাচ্ছি, সাউন্ডটা শোনা যাচ্ছে, প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না কিছু। প্রকোষ, হ্যাঁ প্রকোষ, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মাইক্রোফোনটাকে ঠিক করে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, ঠিক আছে তো? শুনতে পাচ্ছি না, আমি না কিছু শুনতে পাচ্ছি না, কেন এমন হচ্ছে? আর কায়দা মারলি কেন? ঠিক আছে, চার্জে কোনোভাবে কমিউনিকেশনটা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না কিছু। ওদের হচ্ছে, ওখানেও হচ্ছে, চুপ কর। শুনতে পাচ্ছেন এবার? আমি শুনতে পাচ্ছি, একবার ডিসকানেক্ট করে কানেক্ট করলে হয়তো ঠিক হবে। সুবিধার নেট একটু ডাউন আছে মনে হচ্ছে, একবার ডিসকানেক্ট করে কানেক্ট করুন। আপনার নেটে বোধহয় ডাউন আছে, নেট অফ করে হেডফোনে কানেক্ট কর। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার পাচ্ছি। হ্যাঁ বলুন, এবার বলুন। হ্যাঁ, আমি কোথায় ছিলাম একটু বলুন, কোনো কারণে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছিল। হ্যাঁ বলুন, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আমি প্রথম অনেক ওই বাচ্চার যে এটা হচ্ছে যে গলা কর্ড জড়িয়ে গেছে, হ্যাঁ একেবারে যখন ডেলিভারি হবে অনেক সময় কর্ড অ্যারাউন্ড দা নেক হয়, মানে কর্ডটা, বাচ্চার যে কর্ডটা থাকে মায়ের সাথে, যেটা বাচ্চার কমিউনিকেশন, একটা জন্মের নারী আমরা যাকে বলি, ঠিক আছে, সেটা অনেক সময় বাচ্চার গলায় জড়িয়ে যেতে পারে। সেটা জড়িয়ে আছে কিনা এটাও অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি দ্বারা দেখা হয়। এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশন প্রেগন্যান্সিতে। আচ্ছা, আমাদের সাথে আরো অনেক দর্শক বন্ধু আছেন, তারা লিখছেন। রাজীব দাস লিখছেন, সুদীপ দা খুব ভালো লাগছে তোমার প্রোগ্রামটা। ডক্টর সুদীপ মুখার্জি, সুদীপ দাদা, সাজেশন এ আজ আমার ওয়াইফ এন্ড বেবি সুস্থ আছে। দাদা আমার লাইফে নেক্সট টু গড। ধন্যবাদ রাজীব দা। ব্রততী
আমার বলা উচিত যে ওর যখন মেয়ে হচ্ছিল তখন এরকম হচ্ছিল যে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন, ওর ওয়াইফ ডায়াবেটিক ছিল এবং ওর ক্ষেত্রে এরকম ডপলার স্টাডি করে দেখা যাচ্ছিল যে বাচ্চার আইইউজিআর হচ্ছে এবং ডেলিভারি করানোটা খুব তাড়াতাড়ি দরকার ছিল। ও তখন আরজি করে ভর্তি হয়েছিল, আমি বারবার ফোন করে ব্যবস্থাটা করেছিলাম, তো বাচ্চা এখন সুস্থ আছে। খুব ভালো লাগছে, ডেলিভারি করাতে হয়েছে। আমাদেরও খুব ভালো লাগছে যে আপনার বাচ্চা এবং মিসেস খুবই সুস্থ আছেন। ব্রততী ভট্টাচার্য লিখছেন, ধন্যবাদ জানাই আপনাকে ডাক্তারবাবু, অনেক অজানা তথ্য জানতে পারলাম। আগামী দিনেও এইরকম তথ্য নির্ভর অনুষ্ঠান আপনার কাছে আশা করব। সঞ্চালিকাকেও ধন্যবাদ। ধন্যবাদ ব্রততী ভট্টাচার্যকে। আমরাও চাইবো ডাক্তারবাবু যেন আবার আসেন আমাদের অনুষ্ঠানে। সাহিল মোল্লা লিখছেন, স্যার আমি আপনার কথা শুনছি, আপনার সাহিন। ধন্যবাদ সাহিন মোল্লাকে। সাহিন মোল্লা আরো লিখছেন, আই এম প্রাউড অফ ইউ স্যার। ধন্যবাদ সাহিন। ইন্দ্রনীল রয়ও ছিলেন আমাদের সাথে। পূজান ঘোষ লিখছেন, ঠিকঠাকই তো চলছিল। আচ্ছা, আনন্দ কুমার চৌবে ক্লাস 3 সেকশন বি লিখছে, দাদা বাচ্চা ছেলে। রাজীব দাস, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, গল স্টোন বা কিডনি স্টোনের ডায়াগনোসিস ইউএসজি এর কি ভূমিকা? হ্যাঁ, ভীষণ ভাবে। আমরা যে পেটের আল্ট্রাসোনোগ্রাফি করি, ঠিক আছে, মেইন ইন্টেনশন এটা নিয়েই করি যে গল ব্লাডারে স্টোন আছে নাকি দেখি। গল ব্লাডারে যে স্টোন হয়, পেশেন্ট প্রচন্ড একটা পেটের ডান দিকে রাইট আপার অ্যাবডোমেনে, ঠিক আছে, অনেক সময় কিছু করেও না, অনেক সময় অ্যাসিম্পটোমেটিকও থাকে, ঠিক আছে। এবারে তাহলে এক্সরে করে কি স্টোন বার করা যায় না? এক্সরে করে তো স্টোন অনেক সময় মানে হাড় ক্যালসিয়াম যেখানে আছে এক্সরে রিফ্লেক্ট করবে, সেখান থেকে এক্সরে করে স্টোন দেখা যাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ গল স্টোনই হচ্ছে গিয়ে রেডিও লুসিড, মানে এক্সরে করে তাকে বোঝা যায় না। 10 থেকে 20% স্টোন এক্সরেতে বোঝা যায়, তাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে অলমোস্ট সমস্ত গল ব্লাডার স্টোন বোঝা যায়। গল ব্লাডারে যেরকম স্টোনই হোক না কেন, কোলেস্টেরল স্টোন হোক, বিলিরুবিন স্টোন হোক বা অন্য যা কিছু হোক না কেন, বোঝা যায়। এবং গল ব্লাডারের স্টোন বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করে। একটা প্রেজেন্ট করে যে গল ব্লাডারের স্টোন আছে, ঠিক আছে, আমি দেখলাম একটা কি দুটো বড় বড় স্টোন আছে 1 সেন্টিমিটার সাইজের, ঠিক আছে, খুব সহজ ব্যাপার। অনেক সময় গল ব্লাডারের স্টোন থেকে গল ব্লাডারে ইনফ্লামেশন হয়ে যায়, মানে স্টোনটা গল ব্লাডারের যে ওয়াল বা মিউকোসা তাকে ইরিটেশন করেছে, ইরিটেশন করার পরে গল ব্লাডারের ওয়ালটা থিকেন্ড হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, তাতে বিভিন্ন ইনফ্লামেটারি সেল যাচ্ছে, তার চারপাশ দিয়ে জল জমে গেছে। পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে? পেশেন্টের প্রচন্ড পেটে ব্যথা, পেটের ডান দিকে প্রচন্ড ব্যথা, পেশেন্টের জ্বর আসে, অনেক সময় পেইন ঘাড়েও রিফ্লেক্ট করে, ডান দিকের ঘাড়ে রিফ্লেক্ট করে, রেডিয়েটিং পেইন বলা হয়, ঠিক আছে। সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। ইউএসজি করে অত্যন্ত সহজেই বোঝা যায়, মানে গল ব্লাডারে স্টোন আছে, সাথে গল ব্লাডার ওয়ালে থিকেনিং হয়ে যাবে, ওয়ালের পাশে একটু হালকা জল জমে যাবে, গল ব্লাডারের ভিতরেও একটু স্লাজ, মানে একটু ইনফেক্টিভ সেলস, পাস সেল, হ্যান ত্যান এইসব কিছু থাকবে। এই অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিসও গল ব্লাডার ইউএসজি করে আমরা অত্যন্ত সহজে বলতে পারি। এবং অনেক সময় দীর্ঘদিন ধরে স্টোন রয়েছে, দীর্ঘদিন ধরে স্টোন রয়েছে, অনেক সময় অনেকে হয় বিভিন্ন ওষুধপত্র খাচ্ছে, সে এলোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, আয়ুর্বেদিক হোক, হতে হতে আমাদের শরীর কোনো না কোনো ভাবে মানিয়ে নেয় স্টোন গুলো, কিন্তু থেকে থেকে ব্যথা হচ্ছে। এবং কি হয়, গল ব্লাডারটা তখন কন্ট্রাক্টেড হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, স্টোন নিয়ে যেন একেবারে সেই কোনো মানে বনগালোকালে গাদাগাদি করে প্যাসেঞ্জার যাওয়ার মতো একসাথে চেপে বসে রয়েছে। যে জায়গাটাকে বলা হয় ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, দীর্ঘদিন ধরে স্টোন রয়ে গেছে, ঠিক আছে। সেটাকেও আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা অত্যন্ত সহজে বোঝা যায়, যে ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই অত সহজে আদৌ বলতে পারে না। তাহলে গল ব্লাডারে এমনি স্টোন হয়ে আছে, স্টোন থেকে ব্যথা হচ্ছে, স্টোন থেকে কোলেসিস্টাইটিস মানে ইনফেকশন, ইনফ্লামেশন হয়ে গেছে, বা দীর্ঘদিন ধরে থেকে ব্যথা হচ্ছে, সমস্ত জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি বলতে পারে অত্যন্ত সহজভাবে এবং অত্যন্ত অ্যাকুরেসির সাহায্যে বলতে পারে। একটা কথা বলা ভালো, যে অনেকে গল ব্লাডার স্টোন পুষে রাখে, বিভিন্ন স্ট্রিম, আমি নাম করবো না, সেই সমস্ত বিভিন্ন জায়গার ওষুধপত্র খায়। আমরা যারা পেটে ক্যান্সার দেখি, ইউএসজি করতে গিয়ে পেটে ক্যান্সার পাই, তার বেশিরভাগটাই গল ব্লাডারে ক্যান্সার পাই। এবং গল ব্লাডারে ক্যান্সার হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে, বিভিন্ন কারণে গল ব্লাডারে কার্সিনোমা হতে পারে। কমনলি অ্যাডিনোকার্সিনোমা বলে একটা ভ্যারাইটি হয়, ঠিক আছে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় গল ব্লাডারে কার্সিনোমা হওয়ার
প্রথম মেইন কারণ হচ্ছে গিয়ে স্টোন পুষিয়ে রাখা। দীর্ঘদিন ধরে গল ব্লাডারে স্টোন থাকলে সে কোনো ধরনের ওষুধ খাচ্ছে, কমে যাবে, এই ডাক্তার বলেছে কমে যাবে, এই হলে এই হবে, ওই হলে ওই হবে। দীর্ঘদিন ধরে গল ব্লাডারে স্টোন থাকলে ধীরে ধীরে সেটা ক্যান্সারের দিকে ট্রান্সফার হয়ে যেতে পারে। সবার হয় না, কিন্তু হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। কারণ আমরা যতগুলো গল ব্লাডারে ক্যান্সার পাই তার বেশিরভাগটাই তার কোথাও কোনাকাঞ্চিতে কোথাও একটা স্টোন রয়েছে, এবং সে দীর্ঘদিন ধরে 1-2 বছর 3 বছর 5 বছর ট্রিটমেন্ট করিয়েছে, স্টোন বোধহয় গলে যাবে, কিন্তু আদৌ গলে না, সেরকম যথাযথ মেডিসিন নেই। অতএব গল ব্লাডারে স্টোন যখনই পাওয়া যাবে যথাযথ তার ট্রিটমেন্ট, সার্জারি একমাত্র অপশন, সেটা করে নেওয়া বুদ্ধি। এইটা হচ্ছে গল ব্লাডার স্টোন, যেখানে 100% অ্যাকুরেসির সাহায্যে ইউএসজি বলতে পারে। আর একটা হচ্ছে গিয়ে কিডনি স্টোন, আর একটা হচ্ছে গিয়ে কিডনি স্টোন। এইখানে একটু কন্ট্রোভার্সিয়াল। কিডনি স্টোনও এক্সরে সর্বদা ঠিকঠাক ভাবে বলতে পারে না, কিন্তু সিটি স্ক্যান পারে। সিটি স্ক্যানের অ্যাকুরেসি কিডনি স্টোন, রেনাল স্টোনের ক্ষেত্রে বেশি, ঠিক আছে। ইউএসজিও কিডনি স্টোন বলতে পারে, কিন্তু অনেক সময় খুব ছোট স্টোন, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, এই সাইজের স্টোন ইউএসজি বুঝতে পারে না। সেগুলো হয়তো অনেক সময় এয়ার আর্টিফ্যাক্টও থেকে যায়, ঠিক আছে। তো 5 মিলিমিটারের উপরে স্টোন ইউএসজি হেসে খেলে বলতে পারে, হেসে খেলে ইউএসজি বলে, এবং আমরা বলেও থাকি, ঠিক আছে। 2-3 মিলিমিটার স্টোন, এক্ষেত্রে আমার মনে হয় সার্জিক্যাল ইন্টারভেনশন বা কিছু না করা উচিত, সেটা কিছুদিন পরে ফলো আপ করা উচিত, ওটা সত্যি স্টোন তো নাকি স্টোন না। এক্সরে যেমন সমস্ত গল ব্লাডার স্টোন বলতে পারে না, বুঝতে পারে না, কিডনি স্টোনের ক্ষেত্রেও বলতে পারে না, কিন্তু ইউএসজিও তাই, এক্ষেত্রেও সমস্ত রকমের স্টোন বুঝতে পারে। আমার কথাটা হচ্ছে গিয়ে যেগুলো খুব ছোট স্টোন, 3 মিলিমিটার, বালির দানার থেকে হয়তো একটু বড়, সেক্ষেত্রে অনেক সময় মিস হয়ে যায়, ইউএসজি সঠিক বলতে পারে না। অনেক সময় সেগুলো আর্টিফ্যাক্ট, বা ধরুন কিডনির মধ্যে যে রেনাল আর্টারি যাচ্ছে বা রেনাল কোনো ভেইন রয়েছে, তার ওয়ালে হয়তো একটু ক্যালসিফিকেশন হয়ে আছে, যেটা আমরা স্টোন হিসাবে লিখে দিলাম। অতএব কিডনি স্টোন যদি খুব ছোট পাওয়া যায়, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, তাহলে একটা ফলো আপ ইউএসজি করা বা একটা অন্য জায়গা থেকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটাই বুদ্ধিমান। কিন্তু 5 মিলিমিটারের উপরের স্টোন, ইট ইজ ডেফিনেটলি স্টোন। সেক্ষেত্রে ক্লিনিশিয়ান যেরকম ওষুধ দেবে, ইউজুয়ালি ছোট স্টোনের ক্ষেত্রে ওষুধ দিয়ে ট্রিট করানো হয়, পেশেন্টকে হাইড্রেট করানো হয়, বিভিন্ন পেইন কিলার রয়েছে, ডাইক্লোফেনাক সোডিয়াম বলে একটা ইনজেকশন দেওয়া হয় যদি অ্যাকুট পেইন ওঠে, ঠিক আছে। তাহলে তো অন্য ইন্টারভেনশন আছে। তো দুটো ক্ষেত্রেই গল ব্লাডার স্টোন এবং কিডনি স্টোন যথাযথভাবে আল্ট্রাসোনোগ্রাফি বলতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার রোগ নির্ণয় ইউএসএর কোনো ভূমিকা আছে কি? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে আছে। আমি বলছিলাম যখন শুরু করেছিলাম যে ইউএসজি কোথা থেকে করা হয়, বলেছিলাম যে বাচ্চাদের ব্রেন, যেহেতু ওখানে একটা ফন্টানালি রয়েছে, একটা সফট জায়গা রয়েছে। যদি আমরা নিচের দিকে আসি আস্তে আস্তে, তাহলে প্রথমেই বলা উচিত থাইরয়েড ক্যান্সার। এই জিনিসটা ক্যান্সার, কার্সিনোমা, ম্যালিগনেন্সি, এটা বলতে গেলে হিস্টোপ্যাথোলজিক্যাল একটা প্রুফ চাই। আমরা কোনো পরীক্ষা দ্বারা আমরা ডাইরেক্ট 100% বলতে পারি না, যতক্ষণ না আমরা একটা বায়োপসি বা একটা এফএনসি ওই জাতীয় কিছু পরীক্ষা করে টিস্যু ডায়াগনোসিস করব যে এর হিস্টোপ্যাথোলজিতে কিছু চেঞ্জ এসছে, ক্যান্সারাস চেঞ্জ এসছে, তবেই কিনা ক্যান্সার। কিন্তু কতটা প্রেডিকশন করতে পারি, কতটা বলতে পারি, কতটা কাছে যেতে পারি, এক্ষেত্রেও ইউএসজি, সিটি স্ক্যান বা এমআরআই এর মতনই ফলপ্রসূ। কিরকম? থাইরয়েড, কমনলি মেয়েদের ক্ষেত্রে বেশি থাইরয়েড কার্সিনোমা হয়, ঠিক আছে। থাইরয়েডে কোনো গ্রোথ হয়েছে কিনা, সেই গ্রোথটা এমনি নাকি সেই গ্রোথটা ক্যান্সারাস, এটা আল্ট্রাসোনোগ্রাফি করে খুব সহজে বলা যায়। সব থেকে বেশি বোধহয় বলা যায় ব্রেস্টের ক্ষেত্রে, ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে। আমি বলি দিদি আপনাকে, আমি অন্তত গোটা 10-15 ব্রেস্ট কার্সিনোমা তো ডায়াগনোসিস করেছি, এবং প্রত্যেকটা বলেছি, এবং তার বায়োপসি করার পরে তাই এসছে। ব্রেস্ট কার্সিনোমা দেখলে ভয় লাগে, ইট ইজ ডেঞ্জারাস। এটা দেখতে এত ভয়ঙ্কর, ভীষণ, মানে যখন আমরা ছবিটা দেখি, একটা গ্রোথ কার্সিনোমা, সেটা ক্যান্সার, সেটা বোঝার কমন উপায় হচ্ছে তার মার্জিনটা ইররেগুলার। অর্থাৎ একটা জিনিস বিনাইন মানে নন ক্যান্সারাস, সেটা স্বাভাবিক, খারাপ কিছু নয়, তার ইউজুয়ালি মার্জিনটা রাউন্ডেড শেপ, ওয়েল ফর্ম, আপনি একটা কাটা কম্পাস দিয়ে সার্কেল আঁকেন, ওরকম একটা সুন্দর মার্জিন। হোয়ারাস ইট ইজ ক্যান্সারাস কিনা এটা বুঝতে গেলে প্রথম আমরা যে দিকটায় তাকাই সেটা হচ্ছে কি তার মার্জিন, সেই মার্জিনটার ইররেগুলারিটি, মার্জিনটা সুষম নয়, অর্থাৎ সে কিনা স্প্রেড করছে, ছড়াচ্ছে, সেটা এইরকম, সেই মার্জিনটা এইরকম, সে ছড়িয়ে যাচ্ছে। এবং এটা সব থেকে বেশি বোধহয় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বোঝা যায়, থাইরয়েডের ক্ষেত্রে অতটা বোঝা যায় না, বা পেটের অন্য জায়গার ক্ষেত্রে আমি আসছি এক এক করে, অতটা বোঝা যায় না। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে জানা উচিত, মহিলাদের তো ব্রেস্ট স্ক্রিনিং এর বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, তারা দেখবে হাতে লাম্প পাচ্ছে কিনা বা কিছু। সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে হাতে যদি কোনোদিন কোনোভাবে কোনো লাম্প পাওয়া যায়, তাহলে যেন অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়, এক্ষেত্রে যেন কোনো দ্বিধা না থাকে।
কারণ ব্রেস্টে ক্যান্সারাস গ্রোথ হচ্ছে কিনা সেটা বলতে আল্ট্রাসোনোগ্রাফি থেকে ভালো বোধহয় আর কিছু নেই। শুধু চোখের দেখাতে বলা যায় যে ওটা ফাইব্রো অ্যাডিনোমা, মানে নন ক্যান্সারাস, এমনি একটা সফট গ্রোথ হয়েছে। ফাইব্রো অ্যাডিনোমা বলে আমাদের এক ধরনের গ্রোথ হয়, বেশিরভাগ মহিলাদেরই পাওয়া যায়, ঠিক আছে, বিশেষ করে কম বয়সী মহিলাদের পাওয়া যায়। নাকি ওটা ফাইব্রো অ্যাডিনোসিস, মানে অনেক সময় ফাইব্রাস টিস্যুর একটা হাইপারপ্লেসিয়া গ্রোথ হয়, শক্ত শক্ত ভাব আছে, নাকি ওটা ক্যান্সারাস। সাথে কি, সাথে আমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটাও রাখতে হবে। আমরা যেহেতু ক্যান্সার পার্টি ঢুকেছি, যে ব্রেস্টের হোক না লিভারের হোক না গল ব্লাডারের হোক, এর প্রথম সিমটম পেশেন্ট যেটা ফিল করবে সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের খিদে চলে যাচ্ছে, পেশেন্টের খিদে চলে যাচ্ছে এবং পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্রেস্টে বা পেটের কোনো জায়গায় কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তার সাথে এই দুটো জায়গা রয়েছে। খিদে যেন পাচ্ছে না, খিদে আছে অথচ খেতে পারছি না, এটা একটা জায়গা, কিন্তু খিদে পাচ্ছে না এবং তার জন্য সে রোগা হয়ে যাচ্ছে বা মাঝে মাঝে একটু অস্বাভাবিক জ্বর হচ্ছে, দুদিন জ্বর হলো। এই জায়গাটা যখনই আসবে তখন আল্ট্রাসোনোগ্রাফি করা বা অন্য কোনো ইনভেসিভ টেস্ট বা অন্য যা কিছু করার ক্ষেত্রে দ্বিধাবোধ থাকা উচিত নয়, ঠিক আছে। বাট ব্রেস্ট থেকে যদি আমরা নিচের দিকে নামতে থাকি, আমরা লাংস হার্টকে বাদ দিয়ে যদি নিচে আসি পেটের বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে, ঠিক আছে, পার্টিকুলারলি পেটে আমি যেটা বললাম আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে অনেক ধরনের ক্যান্সার হয়, অনেক কিছু হয়, কিন্তু যে দুটো কমন পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে গল ব্লাডার কার্সিনোমা, একটা হচ্ছে গল ব্লাডার কার্সিনোমা, যেটা ইউএসজি অত্যন্ত সহজে বুঝতে পারে। গল ব্লাডারে একটা ইউজুয়ালি কমন যেটা হয়, পাথর থাকে, তার সাথে একটা ক্যান্সারাস গ্রোথ হয়। এখানে গল ব্লাডারটাকে লিভার থেকে আলাদা করে বোঝা যায়, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। পেটে অনেক সময় কোলোনিক কার্সিনোমা, হয়, অর্থাৎ পেটের বৃহদান্তে কার্সিনোমা হয়, পেশেন্টের তখন পায়খানা করতে অসুবিধা হয়। পেশেন্ট কমনলি ইউজুয়ালি 50-এর পরে জিনিসটা বেশি হয়, আগেও হয়, ওইভাবে হার্ড অ্যান্ড সোল কোনো নিয়ম নেই। যেটা হয় পেশেন্টের বাওয়েল হ্যাবিটের চেঞ্জ হয়, আমি বলতে চাইছি পেশেন্টের কখনো হয়তো ডায়রিয়া হচ্ছে 4-5 দিন, কখনো হয়তো কয়েকদিন কনস্টিপেশন হচ্ছে না। এই অল্টার্ড বাওয়েল মুভমেন্ট, সাথে পেশেন্ট খেতে পারছে না, সাথে পেশেন্টের মাঝে মাঝে জ্বর আসছে, পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই এবার আমি বলি যে পেটের স্টোমাক মানে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই জায়গায় আল্ট্রাসোনোগ্রাফির ভূমিকা তুলনামূলক কম। সেক্ষেত্রে সিটি স্ক্যান, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, এই জায়গাগুলোর রোল অনেক বেশি। অতএব এই জায়গায় সে তো অবশ্যই ডাক্তারের কাছে যাবে, প্রথমে গিয়ে চলো আল্ট্রাসোনোগ্রাফি করি বা এমআরআই করি, এরকম তো কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে সে অবশ্যই একজন ক্লিনিশিয়ানের পরামর্শ নেবে, ঠিক আছে, সে বলে দেবে। মানে আমরা বলতে চাইছি যে গল ব্লাডার কার্সিনোমাটা আমরা পেলাম, বললাম অনেক সময় আর্লি স্টেজে পাই, অপারেটিভ স্টেজে পাই, যে সার্জন অপারেশন করে কার্সিনোমাটাকে একটা মার্জিন দিয়ে অপারেশন করে পেশেন্ট কিছুদিন আরো লাইফ স্প্যান বাড়লো বা পেশেন্ট ঠিক হলো। কিন্তু একটা কোলোনিক কার্সিনোমা হলে বা একটা স্টোমাকে যদি একটা পাকস্থলীতে যদি একটা কার্সিনোমা হয়, আমরা সহজে বুঝবো না, তখন না এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করা হচ্ছে, ঠিক আছে। আমরা বুঝবো তখন যখন ওটা লিভারে মেটাস্টেসিস করেছে, মানে একটা ক্যান্সার সর্বদাই ছড়ায়, পেটের ক্যান্সার কমনলি লিভারে ছড়িয়ে যায়। অর্থাৎ কোলনে একটা কার্সিনোমা, বৃহদান্তে একটা কার্সিনোমা হয়েছে, বা পায়খানার দ্বারে মলর দ্বারে একটা কার্সিনোমা হয়েছে, বা স্টোমাকে একটা কার্সিনোমা হয়েছে, এটা আমরা যখন পাবো তখন লেট স্টেজে সে লিভারে মেটাস্টেসিস করেছে। মানে আমরা লিভারে কতগুলো ছোট ছোট জায়গা দেখবো, লিভারটাকে নর্মাল যেমন একটা ফ্ল্যাট সারফেস দেখছি, ঠিক আছে, আপনি ধরুন আমার বা আপনার মুখে ধরুন বোনোর মতো হয়ে আছে, ছোট ছোট এরকম কালো কালো দাগ দাগ, তখন আমরা বলবো যে না মেটাস্টেসিস করেছে, আইদার স্টোমাক থেকে, পাকস্থলী থেকে, নয় কোলন থেকে, বা অন্য কোনো জায়গা থেকেও হতে পারে। আমি যেহেতু পেটে রয়েছে আমি পেটের জায়গাটাই বলছি, কিন্তু ততদিনে তো হয়ে গেল, তাই না? তখন ওই ডায়াগনোসিসের কোনো অর্থ নেই। আমরা এমন ডায়াগনোসিস করতে চাই, আমরা এমন ভাবে অ্যাপ্রোচ করতে চাই যা পেশেন্টকে জীবন দেবে, তাই নয় কি? অতএব সেক্ষেত্রে আমার মতে বলে সবার আগে আমরা পাবো, আমরা বললাম যে আচ্ছা সে অনেক সময় কোলোনোস্কোপি না করেও আচ্ছা লিভারে এইরকম টাইপের মেটাস্টেসিস হচ্ছে, অতএব এটা কোলোনিক কার্সিনোমা, কিন্তু তার কোনো অর্থ হয় না, ঠিক আছে। অতএব সেক্ষেত্রে যথাযথ এক্সামিনেশন, সেজন্যই হয়তো সিটি স্ক্যান, এমআরআই এগুলো এসছে, ঠিক আছে। তো পেটে ক্যান্সার নির্ণয়ে মোটামুটি গল ব্লাডার কার্সিনোমা, লিভারে যেগুলো মেটাস্টেসিস হয়েছে সেগুলো, এবং অনেক সময় লিভারেও গ্রোথ হয়, অনেক সময় লিভারে গ্রোথ হয়, কিডনিতে গ্রোথ হয়, অনেক সময় আমরা রেনাল সেল কার্সিনোমা পাই, কিডনিতে একটা গ্রোথ হয়ে রয়েছে। এবং আরো একটা যেটা জিনিস খুব পাই সেটা হচ্ছে গিয়ে যে ইউরিনারি ব্লাডার, পেচ্ছাপের থলিতে কার্সিনোমা। আমাদেরই বিরাটির একজনের হয়েছিল, আমার মনে আছে কিছুদিন আগে, ঠিক আছে, আমি তাকে লিঙ্কটা পাঠিয়েছি যে দাদা আপনি দিবেন, ঠিক আছে। হয় কি পেচ্ছাপ ইউজুয়ালি স্মোকারদের কমনলি হয়, ঠিক আছে, স্মোকিং থেকে তো সমস্ত কিছুই হতে পারে সেটা না, সেক্ষেত্রে হয় কি তার ইউরিন লাল হচ্ছে, হ্যাঁ, কমনলি ইউরিনারি ব্লাডারে গ্রোথ হয়, এবং সেই গ্রোথ ক্যান্সারাসও হতে পারে, নন ক্যান্সারাসও হতে পারে, এবং ব্লাডার ফুল করিয়ে আমরা যখন ইউএসজি করি তখন সেই গ্রোথটা দেখতে পাই।
তো মোটামুটি হচ্ছে এই যে গল ব্লাডার, লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার, প্যানক্রিয়াস, আর একটা বড় জায়গা আছে আমি বোধহয় বলতে ভুলে যাচ্ছি, ঠিক আছে, প্যানক্রিয়াস। অনেক সময় প্যানক্রিয়াসও অনেক গ্রোথ পাওয়া যায় এবং হয় পেশেন্টটা ইউজুয়ালি জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। কমন একজন বয়স্ক পেশেন্ট সে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করছে এবং জন্ডিসের সাথে তার গা হাত পা চুলকাচ্ছে, মানে জন্ডিসটা অবস্ট্রাকটিভ জন্ডিস। কিভাবে বুঝবে পেশেন্ট যে তার অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে? পেশেন্টের জন্ডিস হচ্ছে, পেচ্ছাপ হলুদ হচ্ছে, পায়খানাটা ক্লে কালারের হচ্ছে, একটু নরম কিন্তু একটু সাদাটে ভাবে হচ্ছে, ঠিক আছে, এবং পেশেন্টের জন্ডিস কমছে না, কোনোভাবেই জন্ডিস কমছে না এবং গা হাত পা চুলকাতে শুরু করছে। সেক্ষেত্রে কমনলি গ্রোথটা হয় হচ্ছে গিয়ে ওই গল ব্লাডার থেকে যে রাস্তাটা দিয়ে আমাদের বাইলটা মানে পিত্তটা এসে পেটের অন্য জায়গায় যায়, সেই নালীটায় কমন বাইল ডাক্ট বলে, অথবা প্যানক্রিয়াসের কোনো একটা সামনাসামনি জায়গা, ইউজুয়ালি প্যানক্রিয়াটিক হেডে, ঠিক আছে। এক্ষেত্রেও তাই, আমি আবার বলছি যে না জন্ডিস এলো অতএব গা হাত পা চুলকাচ্ছে অতএব আমি যাই, আমি আল্ট্রাসোনোগ্রাফি করে গ্রোথটা বললাম কিন্তু ইট ইজ টু লেট। অতএব প্রথম হচ্ছে গিয়ে যে যত সময় এগোয়, আমরা যত বয়স বাড়তে থাকে তত আমাদের শরীরে মিউটেশনের প্রবণতা বাড়ে। যার কিছু মিউটেশন ক্যান্সার আছে, কিন্তু আমাদের শরীরে সিস্টেম আছে যে সেগুলোকে সে চেক করবে, অর্থাৎ সেই মিউটেশন গুলোকে সে ক্রস করবে আবার ঠিক করে নেবে। যত বয়স বাড়বে এই মেকানিজমটা কমতে থাকে। অর্থাৎ 50-এর পরে গিয়ে যখনই এই অ্যাবনর্মালিটি গুলো আসবে তখনই অ্যাটেনশন দেখা হচ্ছে। এবং পেটে আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। একটা 50-এর ঊর্ধ্ব মহিলা তার মেনোপজে সে চলে গেছে, তারপরে তার ব্লিডিং স্টার্ট হচ্ছে, খুব কমনলি হয় মেনোপজে চলে গেছে কিন্তু তারপরে তার ব্লিডিং স্টার্ট হচ্ছে এবং তার আর্লি ম্যারেজ হয়েছে, তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তার ক্ষেত্রে সার্ভাইকাল কার্সিনোমার একটা বিরাট জায়গা আছে। আমরা ইউএসজি করবো, ইউজুয়ালি তলপেটের ইউএসজি করতে গেলে বাথরুম পেতে হয়। ইউএসজি করতে গেলে দুটো জিনিস লাগে, এক পেটের ইউএসজি করতে গেলে তাকে না খেয়ে থাকতে হয়। কেন থাকতে হয় না? তা নাহলে গল ব্লাডারটা ভালো বোঝা যায় না, না খেলে গল ব্লাডারটা পুরো বোঝা যায়, এবং বাথরুম পেতে হয় তাহলে তলপেটটা বোঝা যায়। ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, ঠিক আছে। তো সার্ভাইকাল কার্সিনোমার একটা বিরাট বড় জায়গা আছে। সার্ভিক্সটা সেই সমস্ত মেয়েদের 50 ঊর্ধ্ব বা 45 ঊর্ধ্ব, অনেক সময় কম বয়সেও হয়, তাদের ক্ষেত্রে সার্ভিক্সটা বাল্কি হয়ে যায়, সার্ভিক্সটাকে দেখতে যেন কেমন লাগে এবং ক্লিনিক্যালি সে ওইভাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে। সেক্ষেত্রেও এবং এখন তো নিয়ম হয়ে গেছে, যারা সচেতন তারা জানে যে সার্ভাইকাল কার্সিনোমা যাতে না হয় তার জন্য ভ্যাকসিনও রয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস থেকে এই জায়গাটা বেশি আসে, পার্টিকুলারলি কতগুলো স্ট্রেন আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18 এই স্ট্রেন গুলো আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বারবার প্যাপসিমিয়ার করাটা বুদ্ধিমানী, প্রতি বছরে বা প্রতি 3 বছর অন্তর। আর যদি তার কোনো অ্যাবনর্মালিটি থাকে, যে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে এবং তার খিদে কমে যাচ্ছে বা অন্য কোনো অসুবিধা হচ্ছে, তখন তো ইউএসজি বা গাইনোকোলজিস্ট কি করতে হবে না করতে হবে সেটা বলেই দেবে। মোটামুটি এই জায়গাটা। আচ্ছা, আমাদের সাথে আরো অনেক দর্শক বন্ধু আছেন, মানুষ মুখার্জি আছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। রিনা চৌধুরী দিচ্ছেন এইরকম একটা প্রোগ্রাম করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের সাথে আছেন। একটা খুদে দর্শক আমাদের সাথে আছে, আনন্দ কুমার চৌবে, ক্লাস 3-তে পড়ে, সেকশন বি। সুদীপ দাদার জন্য আমার সুগার কন্ট্রোল আছে। ঠিক আছে, আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রেস্ট লাম্প ডায়াগনোসিসের ভূমিকা কি? আমি বলেছি অনেকটা ডিটেলসে যে ব্রেস্ট লাম্প মূলত 3 রকম আসে। একটা হচ্ছে কি ফাইব্রোঅ্যাডিনোমা, যে লাম্পটা সফট, যে লাম্পটা মুভমেন্ট করে, যে লাম্পটার মুভমেন্ট হয়, অর্থাৎ যার হয়েছে সে যদি একটু হাতে প্রেস করে তাহলে একটু ডাইনে বায়ে উপর নিচে সরবে। ইউজুয়ালি আমরা ইউএসজি করলে সেটাকে দেখবো একটা সুন্দর তার মার্জিন রয়েছে, গোল মার্জিন রয়েছে, ঠিক আছে। আরেকটা জায়গা রয়েছে যেখানে মানে নন স্পেসিফিক শক্ত শক্ত ভাব রয়েছে, বিভিন্ন জায়গায় দলা দলা এরকম জায়গা রয়েছে। সেক্ষেত্রে ইউজুয়ালি সেই জায়গাটায় আমরা ফাইব্রো অ্যাডিনোসিস পাই, মানে সেখানকার ফাইব্রাস টিস্যু বা গ্ল্যান্ডুলার টিস্যুর একটু কম বেশি হাইপারপ্লেসিয়া হয়েছে, জায়গাটা শক্ত হয়েছে, হরমোনাল চেঞ্জের সাথে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এর ব্যালেন্সের সাথে এদিক ওদিক হয়ে হয়, একটু প্রিমেনস্ট্রুয়াল পেইন হয়, এইরকম ব্যাপার স্যাপার হয়। কিন্তু যেটা ক্যান্সার আছে সেটা বলছিলাম আমি এর আগেও বলেছি যে লামটা ফিক্সড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তার শক্তভাব বেশি তুলনামূলক, ঠিক আছে। সেটা চামড়ায় ফিক্সড হয়ে যাচ্ছে, সাথে তার মাঝে মাঝে জ্বর আসছে, খিদে কমে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে, এবং বড় 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 একটা জায়গা তার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তার মা মাসি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা রয়েছে তাদের কারোর না কারোর এরকম যদি হিস্ট্রি থেকে থাকে যে কার্সিনোমা ব্রেস্ট হয়েছে,
তাহলে অবশ্যই সে ইউএসজি করার প্রথমে তো ডাক্তারের কাছে নেবে, ঠিক আছে। এবং এখন বোধহয় জানা গেল যে না, ব্রেস্টের ইউএসজি যথেষ্ট ভালো, আমাদের লিনিয়ার প্রোব আছে তাই দিয়ে ইউএসজি করা হয়, ঠিক আছে। তাহলে অবশ্যই করে ওখানেই বলে দেওয়া যায় 99% অ্যাকুরেসির সাথে, সেন্সিটিভিটির সাথে যে না, দিস লাম্প ইজ ম্যালিগনেন্ট, ক্যান্সারাস। তারপর তো হিস্টোপ্যাথোলজিক্যাল মানে বায়োপসি নেওয়া হবে, না হলে সেই মতো ট্রিটমেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে টোটাল ম্যাস্টেকটমি করতে হয়। এবং অনেক সময় হয় কি, সেটা স্প্রেড করে, কমনলি এক্সিলাতে স্প্রেড করে, বগলে এক্সিলায় স্প্রেড করে, সেখানে অনেক সময় গ্ল্যান্ড ফুলে যায়, তখন এক্সিলারি ডিসেকশনও করতে হয়, মানে পুরো জায়গাটাকেই করতে হয়। তারপর তো কিমোথেরাপি, রেডিওথেরাপির জায়গা আছে। কিন্তু প্রথম দিকেই সচেতনতা, নিজের বেস্টকে মাঝে মধ্যেই পরীক্ষা করে দেখা, এবং লাম্পটা যদি মোবাইল না হয় ফিক্স লাম্প হয়, কোনো একটা জায়গায় ফিক্সড লাম্প হচ্ছে, সাথে জ্বর আসছে, খিদে কমে যাচ্ছে, তাহলে তো অবশ্যই ডাক্তারের কাছে যাবে। সেই ইউএসজির কাছে, মানে সোনোলজিস্ট, রেডিওলজিস্টের কাছে ডাইরেক্ট হোক, বা একজন সার্জন বা একজন মেডিসিনের ডাক্তার। আচ্ছা, আরেকজন দর্শক বন্ধু আমাদের সাথে আছেন, পূজান ঘোষ লিখছেন, অসাধারণ বিশ্লেষণ, অনেক মানুষের উপকার হচ্ছে এই অনুষ্ঠান, ধন্যবাদ ডাক্তারকে এবং উদ্যোক্তাদের। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি পূজান বাবু। পরবর্তী প্রশ্ন, কোথাও কোনো ফরেন বডি ডায়াগনোসিসের ভূমিকা কি? হ্যাঁ, ফরেন বডি, বিশেষ করে পায়ে, গ্রামের দিকে তো ভীষণ হয়, একটা ছোট্ট কাটা ফুটে গেছে, ছোট্ট কাজ ফুটে গেছে, ঠিক আছে, এক্সরে করে বোঝা যাবে না, ঠিক আছে। আমাদের একটা প্রোব আছে, আমাদের এই যে আমি বলেছিলাম যে প্রায় 20 লাখ সিপিএস বা হার্স থেকে আমরা ইউএসজি করতে থাকি, আমরা মেগা হার্স যে বলি, ঠিক আছে, যেটা আমরা কার্ভিলিনিয়ার, মানে একটা বেঁকানো চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো প্রোব আছে, সেটা দিয়ে আমরা ইউএসজি পেটের ভিতরটা, মানে তার পেনিট্রেশন বেশি। একটা লিনিয়ার প্রোব আছে, সরল রেখিক, এরকম সোজা, ঠিক আছে, আমাদের যেমন ডাস্টার থাকে আমরা যে লিখে, সোজা একটা জিনিস, সেই প্রোবটা দিয়ে আমরা সুপারফিশিয়াল ইউএসজি করি। অর্থাৎ পায়ে কারোর কোথাও কোনো ফরেন বডি ফুটে গেছে কিনা, কিন্তু ফুটে গেছে, ডাক্তারও বুঝতে পারছে, সেও বুঝতে পারছে, কিন্তু সে কোন অ্যাঙ্গুলেশনে রয়েছে, মানে আমি বলতে চাইছি, ধরুন একটা কাটা আমার পায়ে অবলিক ভাবে কোনাকুনি রয়েছে, বাট ডাক্তার বুঝতে পারবে না, একজন ক্লিনিশিয়ান বা একজন সার্জন যে একটা ছোট্ট ইনসিশন দিয়ে কাটাটাকে বার করে আবার ড্রেসিং করে মলম লাগিয়ে দেবে, সে বুঝতে পারছে না যে কাটাটা কিরকম আছে, দেখা গেল সে কাটার উপর দিয়ে ইনসিশনটা চালিয়ে দিল, ছুরিটা চালিয়ে দিল, তাহলে কাটাটা কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, সেই জায়গাটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু রিপোর্টিং করি না, পেশেন্টকে হাতে এঁকে পেন্সিল দিয়ে দেখিয়ে দিই, আমি তো দিই যে দেখো কাটাটা এইরকম ভাবে এইরকম ঠিক পজিশনে আছে, তুমি তোমার সার্জনকে গিয়ে বলবে যে তার ঠিক 2 থেকে 3 মিলিমিটার দূরে একটা প্যারালালি ইনসিশন দেবে, ইনসিশন দিলেই কাটাটা পেয়ে যাবে। কারণ কাটাটার উপরে, ফরেন বডিটার উপরে তুমি যদি পারপেন্ডিকুলার ইনসিশন দাও, তুমি বুঝতে পারছো, কিন্তু কাটাটা কেমন আছে, ডান দিক থেকে বাঁদিকে না উপর থেকে নিচে না একটু বেঁকে রয়েছে, সেটা তুমি বুঝতে পারবে না যতক্ষণ না আমি ওটার পজিশনটা দেখিয়ে দেবো, ওটা কেমন ভাবে রয়েছে, তার প্যারালাল ইনসিশন দিলেই ওটা সঠিকভাবে বেরোবে। নয়তো যদি আমি উপর দিয়ে পারপেন্ডিকুলার ইনসিশন দিই, তাহলে আবার কিছুটা ভেঙে রয়ে গেল, পেশেন্ট ঠিক হবে। অর্থাৎ সুপারফিশিয়াল পার্ট গুলোর ইউএসজি করতে এরকমও হয়েছে, অনেক সময় দেখবেন যে অনেক সময় চ্যানেল করা হয়, হসপিটালে ভর্তি হলে স্যালাইন দেওয়ার জন্য বা ইনজেকশন দেওয়ার জন্য, সেই চ্যানেলের যে নিডিলটা রয়েছে সেটাও ভেঙে ঢুকে গেছে, এমনও রেজিস্ট্রি হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওটা ভেইনের কোন জায়গায় আছে সেটা ডিটেক্ট করার জন্য ইউএসজি করা। এগুলো হচ্ছে সুপারফিশিয়াল, মানে যে ইউএসজির বিভিন্ন প্রোব আছে, তো যে ইউএসজি যত হাই ফ্রিকোয়েন্সির প্রোব দিতে পারবে, মানে ফ্রিকোয়েন্সির সাউন্ড জেনারেট করবে, সে তত সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখতে পাবে। যে তুলনামূলক লো ফ্রিকোয়েন্সি জেনারেট করবে, সবই আল্ট্রাসাউন্ড, তার পেনিট্রেশন বেশি, সে তত ভিতরের স্ট্রাকচার দেখতে পাবে। তো এইগুলো সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখার জন্য, মানে যেখানে লাইটটা গিয়ে আমার সফট টিস্যু থেকে পায়ের বা হাতের পাতার থেকে রিফ্লেক্ট হয়ে ফিরে এসে আমাকে ফরেন বডিটা বলে দেবে, ওই হাড়ে গিয়ে, মানে আমার হাতের তলায় যে হাড়টা রয়েছে, যে রেডিয়াস বা আলনা বোনটা রয়েছে, সেখানে গিয়ে রিফ্লেক্ট করবে না, ওখানে রিফ্লেক্ট করলে আমি আর বুঝতে পারবো, ঠিক আছে। এইভাবে ফরেন বডি গুলো আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, আমার পরের প্রশ্ন, ম্যাল প্র্যাকটিস ইন আল্ট্রাসোনোগ্রাফি ব্যাপারটা কি? হ্যাঁ, এইটা আল্ট্রাসোনোগ্রাফি, বিশেষ করে যারা প্রেগনেন্ট তারা গেলেই আল্ট্রাসোনোগ্রাফি করতে পারে না, বা কেউ একজন মনে হলো চলো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বসাই, একটা ডাক্তার জোগাড় করলাম, করা যায় না। এর জন্য একটা নির্দিষ্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নির্দিষ্ট রুল আছে, পিসিপিএনডিটি, মানে একটা পিএনডিটি বলে একটা জিনিস আছে, সেই সার্টিফিকেটটা নিতে হবে, যেখানে বলা হয় যে আমি কিছুতেই প্রেগনেন্সির সেক্স ডিটারমিনেশন করবো না, মানে বাচ্চাটা ছেলে না মেয়ে এটা কিছুই বলবো না,
মাও জিজ্ঞাসা করতে পারবে না আমাদের, তার বাড়ির লোকজনও আমাদের জিজ্ঞাসা করতে পারবে না। আমি তো কোনো অবস্থাতেই বলবো না, যদি আমি বলি তাহলে আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, ঠিক আছে। কিন্তু এককালে হয়ে এসছে এই ব্যাপার, 90-এর দশক অব্দিও জিনিসটা হয়ে এসছে যে ছেলে না মেয়ে বলে ডাক্তাররা অশুদ্ধ উপায়ে প্রচুর পয়সা ইনকাম করেছে, যেটা এখন বন্ধ হয়েছে এবং খুব ভালো হয়েছে, আমাদের কারোর তার প্রতি লোভ নেই। আরো একটা জিনিস যেটা বলি, আমার সেটা বলা উচিত, আমি প্রেগনেন্সি রিলেটেডই বলি, সেটা হচ্ছে কি টুইন প্রেগনেন্সি। অনেক সময় টুইন প্রেগনেন্সি, যমজ বাচ্চা রয়েছে, সেটা বুঝতে ভুল হয়ে যায় ডাক্তারের। অনেক সময় সবার এফিকেসি তো সমান নয়, অনেক সময় অনেক ডাক্তার সেটা বুঝতে ভুল করে, এটা একটা জায়গা রয়েছে। অনেক সময় আমি দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, অনেক সময় ইচ্ছা করেও, অর্থাৎ কি না, নার্সিং হোমের সাথে, যে নার্সিং হোম আছে সেই নার্সিং হোমে আল্ট্রাসোনোগ্রাফির ইউনিট রয়েছে, সেখানে হয়তো অনেকেই আছে যাদের হয়তো মাতৃত্বের স্বাদ তারা পায়নি, তাদের সন্তান নেই, তারা এসে একটা সন্তান হলে এত লাখ টাকা, এই জায়গা থাকেই যায়, ইচ্ছাকৃতভাবে একটা টুইন প্রেগনেন্সি সে মিস করে গেল। মা কিন্তু বুঝতে পারছে না তার একটা প্রেগনেন্সি না দুটো প্রেগনেন্সি, যতক্ষণ আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার বলবে, সোনোলজিস্ট রেডিওলজিস্ট বলবে যে না টুইন প্রেগনেন্সি, ইচ্ছাকৃতভাবে সে বলে দিল যে না তোমার সিঙ্গেল প্রেগনেন্সি, অথচ তার টুইন প্রেগনেন্সি আছে। একটা বাচ্চাকে, যার মা হয়তো অন্য কেউ, অশুদ্ধ উপায়ে অন্য একজনের কাছে বিক্রি করে দিয়ে প্রচুর টাকার মুনাফা, এই জায়গাটাও রয়েছে, কিন্তু খুব কম। সবাই আমরা সৎভাবে কাজ করি তো এটা হয় না, কিন্তু আমি একটা এক্সাম্পল হলেও দেখেছি, সেই কারণে আমার মনে হয়েছে যে এই জায়গাটায় আলোকপাত করাটা দরকার। তাহলে এটা কিভাবে আটকাবে? অ্যাটলিস্ট দুটো ভিন্ন জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত প্রেগনেন্ট মহিলাদের, অর্থাৎ আজকে আমার কাছে করলো, আর একদিন আর একটা জায়গায় অন্য সেন্টারে করলো, তাতে আমার যদি ইনকেস কোনো ভুল হয়, যে আমি টুইনটা বুঝতে পারলাম না, আমি সিঙ্গেল বলে দিলাম, টুইন হলে সেই মাদের একটু বেশি খাওয়া দাওয়া করতে হয়, একটু আয়রন ফলিক অ্যাসিড বেশি দিতে হয়, সেই জায়গাটা যেমন রয়েছে সেই খামতিটা থাকবে না। আবার যদি আমি অসৎ উপায়ে থাকি, আমার মাথায় যদি অন্য চিন্তা থেকে যে না আমার এইরকম ব্যাপার আছে, তাহলে সেই জায়গাটা থেকেও সেই ফ্যামিলিটা সেই অশুভ চক্রের মধ্যে আসবে না, এই একটা জায়গা। আর একটা জায়গা আমার বলার, সেটা হচ্ছে কি, এখন তো করোনা মহামারী, প্যান্ডেমিক, এত কিছু কথাবার্তা বলা হচ্ছে। আমি যখন গ্রামের দিকে, মানে কৃষ্ণনগর, বনগাঁ, এই জায়গায় ইউএসজি করতে নিয়েছি আজ থেকে 7-8 বছর আগে থেকে, আমি দেখেছি যে গ্রামের দিকের মহামারী হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। মানে একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ, সে 10 বছর হোক, 25 বছর হোক, 50 বছর হোক, 70 বছর হোক, তার পেটে ব্যথা হলেই সে মনে করে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সে নিজেই এসে বলবে আমার তো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, উচ্চারণটা হয়তো ঠিকভাবে করতে পারে না, ঠিক আছে, সে এসে বলবে যে না আমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। শুনতে পাচ্ছি না। কি করা হয়? একটা নার্সিং হোম বা একটা সেটআপ থাকে, আমি বারবার বলছি যে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি কাটসটা, শুনতে পাচ্ছি না, সাউন্ডের প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। সাউন্ডের প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু, শুনতে পাচ্ছি না। যান্ত্রিক ত্রুটি হচ্ছে মনে হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে। যান্ত্রিক বিভ্রাট হচ্ছে আমার মনে হচ্ছে, কোনো শুনতে পাচ্ছি না। বোধহয় ওনার নেট ডাউন আছে, বোধহয় যান্ত্রিক গোলযোগ হচ্ছে।
উনি চলে গেলেন বোধহয়। না, হ্যাঁ, কি করবো? আচ্ছা, ঠিক আছে। মনে হচ্ছে যান্ত্রিক গন্ডগোল হচ্ছে। আমরা একটু অপেক্ষা করছি, যদি আবার ওনার সাথে যোগাযোগ করা যায়। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। দিদি, ওনার নেট চলে গেছে, উনি নেটওয়ার্ক কভারেজের বাইরে। আমরা মনে হয় তাহলে আজকের কি অনুষ্ঠানটা এখানে শেষ করে ঠিক দিই। আছে, আমরা তাহলে অনুষ্ঠান এখানে শেষ করে দিচ্ছি। অন্য আরেকদিন না হয় এই সেকেন্ড পর্ব আমরা করব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।